গত ক্লাসে যা যা আলোচনা করেছি, তোমরা হয়তো জানো যে গত ক্লাসে আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম কনিক চ্যাপ্টারের মধ্যে, যে কনিক চ্যাপ্টার সম্পর্কিত আমি দুইটা চিত্রের উপর দেখিয়েছিলাম যে ইকুয়েশনগুলি কেমন আসে, যে প্যারামিটারগুলি আছে সেই প্যারামিটারগুলি বলে দিয়েছিলাম। আর কি কি প্যারামিটার আছে, আমাদের কিন্তু এই অধ্যায় থেকে প্যারামিটার জানাটা হচ্ছে আবশ্যক, তাই না? যে এই প্যারামিটারগুলো শুধুমাত্র আমি পরাবৃত্তের ক্ষেত্রে জানবো এটা কিন্তু না, কারণ আমার এই প্যারামিটারগুলো পরাবৃত্তের ক্ষেত্রে জানা হচ্ছে মানে আমার উপবৃত্তের জন্য হয়ে যাচ্ছে, অতিবৃত্তের জন্য হয়ে যাচ্ছে, সো এগুলো কিন্তু হয়ে যায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে এইখানে দেখো যে আমাদের প্যারামিটারগুলো একটু দেখে নেই কি কি আছে। একটা শীর্ষবিন্দু আছে, একটা উপকেন্দ্র আছে, তারপর হচ্ছে উপকেন্দ্রের যে লম্বিক দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ বের করতে হবে, অক্ষরেখা সমীকরণ, তারপর হচ্ছে উপকেন্দ্রিক সমীকরণ, তারপরে আছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। মানে হচ্ছে শীর্ষবিন্দু বলছো তোমরা যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তারপরে এখানে দেখো এই যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তাহলে এইটার শীর্ষবিন্দুতে দিয়ে যে একটা স্পর্শক আঁকা যায় ওই স্পর্শকের যে সমীকরণটা সেটা বের করা যাবে। তারপর হচ্ছে অক্ষ এবং নিয়ামক রেখা ছেদ বিন্দুর স্থানাঙ্ক, মানে হচ্ছে তোমরা জানো যে এইটা হচ্ছে আমাদের এইটা যে দেখতে পাচ্ছ এই যে এম জেড এম, অথবা এখানে দেখো এম প্রাইম, এটা হচ্ছে এম প্রাইম আর এটা হচ্ছে তোমার এম। দেখো লক্ষ্য করো এই যে এম জেড এম প্রাইম এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, হ্যাঁ এম জেড এম প্রাইম নিয়ামক রেখাটা কিন্তু একটা সরল রেখার মতো, একটা সরল রেখার মতোই। তো সরল রেখা যেরকম একটা সূত্র আছে সমীকরণ আছে, সেম ভাবে নিয়ামক রেখারও একটা সমীকরণ আছে, এগুলো বের করতে পারবো। তার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বা ফোকাস, দেখো উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব, আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দুটো বিষয়ের মধ্যে একটু পার্থক্য আছে এবং এগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কোথায় পার্থক্যটা আছে। তো এই ক্ষেত্রে যে সমীকরণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্স স্কোয়ার, যখন উপকেন্দ্রটা কোথায় থাকবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকবে তখন হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, সমীকরণটা আসবে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটা হচ্ছে যখন উপকেন্দ্রটা কোথায় আছে, দেখো এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র আর এইখানে উপকেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে উপকেন্দ্র। তোমরা উপকেন্দ্র বলতে তোমরা ভালো করেই জানো উপকেন্দ্র কি, উপকেন্দ্র হচ্ছে কেন্দ্রের নেই, মানে কেন্দ্রের মতোই কিন্তু কেন্দ্র নয়, কেন্দ্রের মতো কিন্তু কেন্দ্র নেই, এটাই হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, যেটা তোমরা সমাসের ক্ষেত্রে ভালো করে জানো, তো এটা হচ্ছে উপকেন্দ্র। তো আমরা যে বিষয়গুলি জানবো আজকে এই প্যারামিটারগুলো আমাদের বের করতে হবে। ওই প্যারামিটারগুলো আমি ধীরে ধীরে তোমাদের বলে দেব যে কোনটার কোন প্যারামিটার কিভাবে বের করতে হয়। আর যারা অলরেডি তোমরা এই সূত্রগুলি মানে প্যারামিটার কোনটার জন্য কি সেটা যারা জেনে গেছো তাদের ক্ষেত্রে তো অবশ্যই সহজ হয়ে যাবে। তোমরা জানো যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দু মানে 0 0, শীর্ষবিন্দু এ হচ্ছে কি 0 0 বিন্দুতে থাকে, এটা হচ্ছে তোমার জানো যে এটা হচ্ছে 0 0 পয়েন্টে থাকে। আর এই যে এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়, এই দুটার ক্ষেত্রের মধ্যে চেঞ্জ হবে। তো আমরা এটা দেখেই বুঝে ফেলবো যে x স্কয়ার y সমান যে প্যারামিটারগুলি আসে প্যারামিটার একই কিন্তু ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x যে ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে এটার জন্য যখন x অক্ষের ধনাত্মক দিকে উপকেন্দ্র থাকবে। আরো দুইটা আছে কিন্তু সেটা হচ্ছে তোমার এরকমও হতে পারে যে এখন কোথায় আসছে উপকেন্দ্রটা চলে আসছে কোথায়, উপকেন্দ্র y অক্ষের ঋণাত্মক দিকে আসতে পারে। আবার দেখা যেতে পারে কি উপকেন্দ্রটা x অক্ষের ঋণাত্মক দিকে যেতে পারে, x অক্ষের ঋণাত্মক দিকেও যেতে পারে। তো চারটা ইকুয়েশন বের করা যায়, মূলত হচ্ছে আমাদের এখান থেকে চারটা ইকুয়েশন বের করা যায়। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, তো প্রথমে আমরা দেখো প্যারামিটারগুলো বের করি। তো প্যারামিটারগুলো হচ্ছে এখানে যেমন y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এর মানে বোঝাচ্ছে দেখো y স্কয়ার সমান 4x, যেহেতু পজিটিভ এখানে তোমার এর দ্বারা বোঝা যাচ্ছে কি যে এটা হচ্ছে অবশ্যই x অক্ষের দিকে আছে, x উপকেন্দ্রটা কোথায় আছে x অক্ষের দিকে, ঠিক আছে? যদি আর এরকম যদি দেখো যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 6y, x স্কয়ার ইজ ইকুয়াল টু 6y মানে হচ্ছে এখানে x আছে, তার মানে বুঝতে হবে এটা কোথায় আছে, এইখানে উপকেন্দ্র আছে y অক্ষের দিকে। উপকেন্দ্র যদি y অক্ষের ধনাত্মক দিকে থাকে তাহলে সমীকরণটা আসবে এরকম, আর যদি x অক্ষের ধনাত্মক দিকে থাকে তাহলে হবে এরকম। এখন এইখান থেকে আমার কাজ হচ্ছে প্যারামিটার নির্ণয় করতে হবে। এগুলোর কি করতে হবে, প্যারামিটার নির্ণয় করা। আর প্যারামিটার নির্ণয় করা মানে বুঝতেই পারছো কি কি বের করতে হবে। তো প্যারামিটার নির্ণয় করা মানে হচ্ছে এক শীর্ষবিন্দু বের করা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করা। তাহলে তোমরা হচ্ছে আগে যে কাজ যে পরাবৃত্তের আদর্শ সমীকরণটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে, পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো পরাবৃত্তের আদর্শ সমীকরণ কোনটা জানি আমরা, তো আদর্শ সমীকরণটা হচ্ছে দেখো সেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি আমার x অক্ষের ধনাত্মক দিকে উপকেন্দ্র থাকে তাহলে হচ্ছে আমরা এটা লিখবো 4ax, এটা হচ্ছে আমার আদর্শ সমীকরণটা, ঠিক আছে? তো এই আদর্শ সমীকরণ যদি আমার মনে থাকে তাহলে আমি এই ধরনের যে y অক্ষের সাপেক্ষে যেগুলো x অক্ষের ধনাত্মক দিকে যতগুলো ইকুয়েশন থাকবে সবগুলো আমি এইটার সাথে তুলনা করে আমি সবগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে? শুধুমাত্র আমার এইটার সাথে কম্পেয়ার করতে হবে।
এটা মাথায় রাখতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ পরবর্তীর আদর্শ সমীকরণটা মনে রেখে এই যতগুলো ইকুয়েশন থাকবে y স্কয়ার সমান সবগুলোকে এই সমীকরণের সাথে তুলনা করতে হবে, তুলনা করে বের করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ দেখো, এই প্রদত্ত সমীকরণটাকে কি করতে পারি, আমি এখানে কি করব মনে রাখবা, এটাকে আমি কি করব, এটা নিয়ে তৈরি করব। তো y স্কয়ার সমান এখানে দেখা যাচ্ছে y স্কয়ার, তার মানে দেখো তোমরা কিন্তু 4, তাহলে আমার একটা বিষয় লক্ষ্য করো যে আমার 4 ইনটু এখানে 4 হচ্ছে এটা, আর এখানে আছে কি 6, তাহলে আমার 4 দ্বারা গুণ করেছে, তার মানে দেখো তো ব্যালেন্স ঠিক আছে কিনা, এই হচ্ছে আমার x। এখন চিন্তা করে দেখো এটা কি, এটা হচ্ছে আমার a, আর এটা হচ্ছে আমার কি 4, এই যে 4, এটা হচ্ছে আমার 4 মূল সূত্রের 4, আর এটা হচ্ছে আমার x। তাহলে একটু বিষয় চিন্তা করে দেখো যে সমীকরণটা দেয়া থাকবে না, সমীকরণটা জাস্ট একটা সমীকরণ দেয়া থাকবে কিন্তু আদর্শ সমীকরণ দেয়া থাকবে না। তাই তোমাকে কি করতে হবে, সমীকরণটার আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। আর আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হলে তুমি এখানে যদি 4 না দেয়া থাকে জাস্ট 4 দিয়ে দেবা, 4 দিয়ে তারপর ওই 4 দ্বারা ভাগ করে দিবা, সব সময় এই কাজটা করে যাবা। এখানে 4 দেয়া নাই মানে কি যাই আছে এখানে তুমি 4 দাও আগে, এখানে যাই থাকবে আগে 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করে ওই 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখা যাবে যে তোমার মূল সমীকরণটা চলে আসছে। ঠিক আছে, তো এই সমীকরণটা কিন্তু আমার এখন চলে আসে। তাহলে এখন বিষয়টা চিন্তা করে দেখো যে আমি যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমি দেখতে পাচ্ছি এর সমান কত, এখানে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই এর সমান হচ্ছে 6/4, 6/4 মানে কত 3/2, এর সমান হচ্ছে এটা। ঠিক আছে, এর সমান পেয়ে গেছি, তার মানে এখন বিষয়টা চিন্তা করো, এর সমান যদি পেয়ে যাও তাহলে আমরা এর মানটা এখানে লিখে রাখছি 3/2, এর সমান হচ্ছে 3/2। কিভাবে আসছে দেখো, দেখো এর সমান কত, এটা হচ্ছে আমার 4, এটা যদি আমার 4 হয় তাহলে যে 4ax, লক্ষ্য করে দেখো তোমরা একটা ভালো করে বুঝলে 10টা পারবা, একটা ভালো করে বুঝতে পারলেই হয়, আমি একটাই বুঝাবো তোমাদেরকে। তাহলে দেখো 4ax, আমার সূত্র ছিল 4ax, y স্কয়ার সমান জানি 4ax, তার মানে 4 হচ্ছে আমার এই অংশটা, ধ্রুবক অংশটা সহগটা, এই টোটালের সহগ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কি এই যে a হচ্ছে এখানে আমার এটা যে একটা স্থানাঙ্ক এটা a, আর এটা হচ্ছে আমার x, তার মানে a সমান কিন্তু আমি পেয়ে গেছি এটা। এখন তুমি যদি এটা পেয়ে থাকো এর সমান যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমার বের করতে হবে প্যারামিটার। তো প্যারামিটার কি ভালো করে একটা বোঝো, প্যারামিটার যদি এই সমীকরণের ক্ষেত্রে হয়ে থাকে x অক্ষের ধনাত্মক দিকে যদি তুমি উপকেন্দ্র থাকে, x অক্ষের ধনাত্মক দিকে যদি উপকেন্দ্রটা থাকে তাহলে এই সমীকরণ যদি এটা হয় আর এই সমীকরণ থেকে আমরা পেয়েছি এটা, তাই না, তাহলে শীর্ষ কত, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার এর সমান, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এর সমান কত 0 0, এর সমান 0 0। এখন বিষয়টা চিন্তা করে দেখো যে এর সমান 0 মানে কি, এটা হচ্ছে x, এটা কি এটা হচ্ছে x, আর এটা কি y, x, তার মানে x কত 0, y 0। একটু বিষয় চিন্তা করে দেখো, তার মানে এখানে কত আছে x, তার মানে x কত এখানে আছে, অতিরিক্ত কোনো কিছু আছে, তাহলে x কত 0, x 0, তার মানে এটার y সমান কত হবে, এটাও 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, শীর্ষবিন্দু হচ্ছে এর সমান 0 0, যেখানে x এর মান 0, y এর মান 0। ঠিক আছে, x এর মান 0, y এর মান 0, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, এর ব্যতিক্রম হতে পারে, এর জন্যই বুঝে রাখো যদি এরকম থাকতো যে x - 1 হোল স্কয়ার, x - 1 হোল স্কয়ার সমান যদি এরকম থাকতো, এটা সমীকরণটা যদি এরকম ধরে আসতো যে y + 2 হোল স্কয়ার, y + 2 হোল স্কয়ার যদি থাকতো এরকম টাইপের, দেখো এটা কিন্তু নরমাল ইকুয়েশন, y স্কয়ার = 4y/x। এই y ব্যতীত যদি অন্য কিছু এর সাথে যোগ থাকে, অন্য কোনো পদ এর সাথে যোগ থাকে বা বিয়োগ আকারে থাকে, y ব্যতীত যদি এর সাথে কোনো পদ যুক্ত থাকে বা যোগ বা বিয়োগ আকারে থাকে, যেমন দেখো বিয়োগ y - 1, তার মানে y এর পরিবর্তে আছে কি y - 1 আছে, এর মানে বুঝতে হবে টোটালটার মান 1, কারণ তুমি কিন্তু জানো যে y স্কয়ার সমান, তাহলে y স্কয়ার মনে মনে এটাকে ধরে নিতে হবে, তার মানে হচ্ছে এখানে y সমান কি ধরতে হবে, স্মল y - 1। তখন তোমাকে এটা ধরে এটা ক্যালকুলেশন করতে হবে যে y সমান কত, ক্যাপিটাল Y সমান y - 1, আর এইটুকু ধরে নিবা তুমি x, ক্যাপিটাল Y x সমান হচ্ছে তোমার x + 2 ধরে নিবা। ঠিক আছে, ক্যাপিটাল x x + 2 মানে এই টোটালটাকে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কিন্তু জানো x 0, আর মানে হচ্ছে এই x 0 আর এই ক্যাপিটাল Y সমান 0, ক্যাপিটাল Y সমান 0। আমি একটা দিয়ে বুঝাচ্ছি, যদি এরকম থাকে তাহলে তো সরাসরি 0 পেয়ে যাচ্ছে, বাট এরকম না থেকে যদি এরকম ভাবে থাকে তখন তোমাকে ধরে নিতে হবে যে x ক্যাপিটাল x y y - 1 এই ভেতরের অংশটা, আর ক্যাপিটাল x হচ্ছে এই ভেতরে x এর পরিবর্তে যে অংশটা আছে, x এর পরিবর্তে x অতিরিক্ত যে অংশটা আছে সেটা হচ্ছে আমার x + 2, তাহলে আমার এইটা ধরে করতে হবে। এর মানে তখন কি স্থানাঙ্কটা হবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তখন শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে, যেহেতু তুমি জানো যে y 0, তার মানে কত y সমান কত, এখন তুমি দেখতে পাচ্ছ y - 1 সমান 0, সুতরাং এখানে লিখতে পারো y সমান হচ্ছে 1, তার মানে শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক 1, আর এটা সমান কত হবে, তুমি জানো x 0, তাহলে x যদি 0 হয়
তাহলে কি দাঁড়াচ্ছে x + 2 হয়ে যাবে কত 0, তাহলে x কত হবে -2। তখন কিন্তু আর স্থানাঙ্ক as 0 0 থাকবে না, তখন স্থানাঙ্ক হয়ে যাবে 1 -2 1 হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে একটা বিষয় যে কিভাবে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে হবে। তো ঠিক আছে, এইটা হচ্ছে একটা বিষয় যে যদি এরকম ভাবে থাকে তাহলে সরাসরি 0। শীর্ষবিন্দুটা আগে ভালো করে বোঝো, আমি আগেই বলছি প্যারামিটার তোমাদের একবার বোঝাবো এবং একবার হচ্ছে আমি ভেঙে ভেঙে বোঝাবো। যদি এরকম ভাবে থাকে তাহলে সরাসরি আমি লিখবো x 0 y 0। এটা হচ্ছে মূল তিনটা আমার, যে শীর্ষবিন্দুর x 0 y 0। বাট যদি এখানে x এর পরিবর্তে এখানে y এর পরিবর্তে যদি y মাইনাস এখানে y প্লাস মাইনাস 1 বা যে কোনো কিছু থাকে, এখানে যে কোনো থাকে y প্লাস মাইনাস ধরো হচ্ছে এখানে প্লাস মাইনাস 1 2 3 যে কোনো মান থাকতে পারে, y প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, 1 এর পরিবর্তে যে কোনো মান থাকতে পারে। যদি যে কোনো মান থাকে তাহলে আমি লিখবো কি যে y সমান 0, তাহলে মানে টোটালটা সমান 0 জানি, আমি জানি এই টোটালটা সমান 0, তাহলে এই টোটালটা সমান 0 জানি, তাহলে এখান থেকে আমি y এর মানটা বের করব আর এখান থেকে x এর মান বের করব, তাহলে আমি শীর্ষবিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব, কারণ এই যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক x আর এটা হচ্ছে y। ঠিক আছে, তো এটা ছিল আমার শীর্ষবিন্দুর জন্য। এখন দেখো আমাকে যদি এখন বের করতে হয় ওইটা আমরা একটা বের করেছি, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 0 0। দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক a সমান সবসময় a, আমরা a দিয়ে প্রকাশ করি। এখন বের করব উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন ভালো করে মনে রাখার চেষ্টা করবে একটা একটা করে। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি? তো উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার a0। যদি x স্কয়ার মানে যদি y স্কয়ার সমান এত হয়, আবারও বলে দিচ্ছি যদি এই সমীকরণটা আসে y স্কয়ার 4ax, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা। বাট যদি হয়ে যায় x স্কয়ার 4ay, x স্কয়ার 4y, সেক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক s দ্বারা প্রকাশ করি, s হচ্ছে 0a। বাট যদি এই সমীকরণ আসে এই সমীকরণ, তাহলে s হয়ে যাবে 0a। মনে রাখার চেষ্টা করবে যে x স্কয়ার যখন x স্কয়ার হবে তখন 4a, x স্কয়ার 4ay, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0 0a। আর যখন এই সমীকরণে থাকবে x স্কয়ার 4ax, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0a। এই দুইটার মধ্যে পার্থক্য মনে রাখবে, এই দুইটা ইকুয়েশনে আমাদের বেশিরভাগ থাকবে পরীক্ষার মধ্যে, সো আমার এই দুইটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য স্থানাঙ্ক এটা, যদি y স্কয়ার সমান এত থাকে তাহলে স্থানাঙ্ক এটা, আর যদি x স্কয়ার সমান থাকে তাহলে আমার স্থানাঙ্ক হবে এটা। আচ্ছা, তো আমার যেটা দরকার সেটা করি। এখন আমরা যেহেতু পেয়েছি এটা, এর মানে কি দেখো তো, এর মানে হচ্ছে x কত 0, এটা হচ্ছে x অক্ষের জন্য, এটা হচ্ছে x অক্ষের বরাবর যে স্থানাঙ্কটা আছে সেটা, আর এটা হচ্ছে y অক্ষের জন্য স্থানাঙ্ক। এখন চিন্তা করে দেখো, এখানে চিন্তা করো এটা a, কিন্তু তাহলে a সমান কত পাইছো একটু ভালো করে দেখো, তাহলে এটা তো 0 0ই আছে, এখানে তো 0 পেয়েছো তাই না, 0 এটা 0। বাট এইখানে কি হবে, এইখানে কি হবে, এখানে হবে কত, a সমান কত পেয়েছো 3/2, তাহলে আমি এটাও কিন্তু পেয়ে গেছি। তাহলে 0a উপকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 0a, কখন y স্কয়ার যখন 4ax হবে, y স্কয়ার যখন 4ax হবে তখন উপকেন্দ্র স্থানাঙ্ক হবে 0a। আর 0 তো আমি এখানে পেয়েছি, যে এখানে টোটালটা এই সমীকরণ থেকে আমি কি পেয়েছি x এর স্থানাঙ্ক 0 হবে, আর a সমান কত, a সমান হচ্ছে 3/2, তাহলে এইটা আমার। সো আমাদের s এর মানও পেয়ে গেছি, a সমান কত পেয়েছি, s সমান পেয়েছি হচ্ছে আচ্ছা আমি এখানে মনে হয় একটু এইখানে দেখো আমি মনে হয় একটু মিস্টেক করেছি এখানে, তাই না, একটু হয়তো মিস্টেক হয়েছে। এটা এখানে যেটা হবে সেটা হবে তোমার হচ্ছে এটা হবে a0 হবে, একটু মিস্টেক হয়েছে। এই স্থানাঙ্ক যখন থাকবে a0 হবে, তার মানে এখানে হবে 3/2, সরি একটু মিস্টেক হয়েছে, এটা হবে এটা। আর ওই ক্ষেত্রে হবে কত, যখন x স্কয়ার থাকবে 4ay, তখন হবে তোমার, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0a। আমার একটু মিস্টেক হয়ে গেছিল, অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কনফিউশন তৈরি হয় অনেকটা, সো একটু ভালো করে চেষ্টা করবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। আর আমি তো মনে করি অনেক দিন পর এটা প্র্যাকটিস করি, এই জন্য হয়তো একটু মিসগাইড হয়ে যায়। তো যাই হোক a0, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পেয়েছি 3/2, এর মান আমরা 0, তাহলে আমাদের দুইটা প্যারামিটার আর অনেকগুলো প্যারামিটার আছে। তাহলে এটা হয়েছে তো, যখন এই সমীকরণ দেখবে তখন s কি হবে আমাদের s ইনটু sj, আমার স্থানাঙ্ক বের করছি আমার s বিন্দুর জন্য, উপকেন্দ্রের জন্য, তাই এটা হচ্ছে a0, তাহলে a এর মান পেয়েছে 3/2, আর এটা তো 0 আছে 0ই, সো আমার এইটা গেল। এখন আমি বের করব কোনটা, এখন বের করব হচ্ছে আমি এখানে বের করতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক দেখো আরেকটা, এখন হচ্ছে একটা একটা করে মনে রাখবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু ভালো করে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে,
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে ইকুয়েশন সেটা হচ্ছে তোমার 4a 4a, সেটা যে কোনো ইকুয়েশন থাক, সেটা যদি এই সমীকরণ দেয়া থাকে তাহলে 4a, আর যদি এটা এই ইকুয়েশনের মধ্যে পড়ে তাহলে 4a। আবার দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে x অক্ষের দিকে উপকেন্দ্র থাকলে সেটা হচ্ছে এটা, আর যদি y অক্ষের দিকে উপকেন্দ্র থাকে উপর দিকে তাহলে হবে এটা। উপকেন্দ্র মানে হচ্ছে পরাবৃত্তটা যদি উপর দিকে থাকে, উপর দিকে থাকে তাহলে হচ্ছে এটা, y অক্ষের ধনাত্মক দিকে যদি থাকে তাহলে এটা, আর x অক্ষের ধনাত্মক দিকে থাকলে হচ্ছে এটা। ঠিক আছে, সেক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 4a হয় তাহলে তোমরা তো জানো 4 ইনটু কত, a সমান কত 3/2, a সমান হচ্ছে 3/2, তাহলে এখানে কাটাকাটি করলে কত পাচ্ছ 6। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত 6, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত 6। আমরা কিন্তু প্যারামিটারগুলো বের করছি, তার মানে আমি এটা শর্টলি লিখছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আশা করি এটা বুঝবা, কত পেয়েছি আমরা 6, এত একক, 6 একক। ঠিক আছে, এটা পেয়েছি আমরা। আচ্ছা, তো দেখো এখন আমরা আরেকটা বের করব। এটা কিন্তু আমি বলেছি যে এই ইকুয়েশন থাকলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যা হবে, এই ইকুয়েশনটা দেয়া থাকলে কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই হবে। তাহলে এই ক্ষেত্রেও যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে তাহলে কত হবে 4a হতো। এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হতো। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে এই জন্য একটু পার্থক্য করে দিচ্ছি যে এই দুইটা কিন্তু এক না, এটা মাথায় রাখবে, এটা আর এটা কিন্তু ইকুয়েশন এক না। এটা আমি তুলনা করে দিচ্ছি যে যদি এই ইকুয়েশন থাকে তাহলে এটা, আর যদি এই ইকুয়েশন থাকে তাহলে কি হতো আমার, তাহলে আমার কেমন হতো। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করে দেখো যদি এরকম হয়, এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়েছি, তাহলে এখন কি বের করতে পারি, তাহলে আমাদের তৃতীয় এটা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারি, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এইটার ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ যা, এইটার ক্ষেত্রে কিন্তু নিয়ামক রেখার সমীকরণ একই হবে না। তাহলে একই হবে না, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই নিয়ামক রেখার সমীকরণটা একটু ভিন্ন হবে। একটু মাথায় রাখবে যে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ামক রেখার সমীকরণটা কি হবে, অবশ্যই ভিন্ন হবে। যদি আমি এইটার ক্ষেত্রে করি তাহলে হবে হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। একটু ভালো করে দেখো, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে তোমার x + a = 0, x + a = 0। কখন, যখন এই সমীকরণটা দেয়া থাকবে, যখন আমার এই সমীকরণ দেয়া থাকবে অর্থাৎ y² = 4ax, y² সমান যখন আমার 4ax দেয়া থাকবে তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে এত। বাট যদি আমার এইটার ক্ষেত্রে দেয়া থাকতো, এই সমীকরণ দেয়া থাকতো, যদি এই সমীকরণ হতো তাহলে কিন্তু নিয়ামক রেখার সমীকরণ হতো y + a, y + a হতো, y + a যেগুলো কি হতো 0 হয়ে যেত, তখন নিয়ামক রেখার সমীকরণ হতো y + a = 0। তাহলে একটু ভালো করে আবারও দেখো, যদি আমার x অক্ষের দিকে থাকে, উপকেন্দ্রটা কিসের জন্য, এটা আমি কি বললাম, এটা হচ্ছে তোমার এটা কিসের জন্য আছে, যখন এরকম ভাবে থাকবে, এটা হচ্ছে এরকম ভাবে, উপকেন্দ্রটা হবে কি এইভাবে। আর এইটা কিসের জন্য দিয়েছি, এটা হচ্ছে তোমার যখন উপকেন্দ্রটা কিভাবে থাকবে এইভাবে। এটা হচ্ছে এই সমীকরণটা কিসের, উপকেন্দ্র x অক্ষের ধনাত্মক দিকে আছে, উপকেন্দ্র x অক্ষের ধনাত্মক দিকে, আর এটা কি আছে উপকেন্দ্র x অক্ষের y অক্ষের ধনাত্মক দিকে। এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে আর এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকে। যখন y অক্ষের ধনাত্মক দিকে থাকবে তখন হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ হবে y + a = 0, আর যখন x অক্ষের ধনাত্মক দিকে থাকবে উপকেন্দ্রটা তখন নিয়ামক রেখার সমীকরণ হবে x + a = 0 হবে। আচ্ছা, তো এখন বসিয়ে দাও তোমরা, এখানে কি লিখতে পারি, x কি লিখতে পারি আমরা, তো আমরা জানি x প্লাস, এখন x - a লিখতে পারি না, অথবা তুমি এটা সরাসরি বসায় দাও, তো x প্লাস কত 3/2 সমান হচ্ছে 0। তাহলে এখানে কি লিখতে পারি, আর লসাগু করো, লসাগু করলে কত পাচ্ছ, এত প্লাস 3 কত লিখতে পারি 0, এটা ওই পাশে চলে গেল। বাইরে আমি দেখাতে পারি যে এখানে কত পাচ্ছে 2x + 3 / 2 কত 0, সুতরাং 2x + 3 হচ্ছে 0। তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ, তাহলে আমরা কি পেলাম, নিয়ামক রেখার সমীকরণটা কি পেলাম আমরা, নিয়ামক রেখার সমীকরণ পেলাম 2x + 3 পেয়েছি আমরা 0। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, নিয়ামক রেখার সমীকরণ যখন x অক্ষের ধনাত্মক দিকে আছে, আমি এটা দেখে বুঝতে পারবো কোন দিকে আছে, x অক্ষের ধনাত্মক দিকে যদি কেন্দ্র থাকে, উপকেন্দ্র থাকে, তাহলে আমার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x + a। আমি বারবার বলছি, একবার বোঝো, জাস্ট একটা ম্যাথ যদি তোমরা ভালো করে করতে পারো, প্রত্যেকটা সূত্র পুরো অধ্যায়টার জন্য তোমার এইগুলো সাপোর্ট দেবে। সো একটা ভালো করে বোঝো, x + a সমান হচ্ছে 0। আচ্ছা, x + a = 0, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। বাট যদি এটা x² থাকতো, যদি x² থাকতো তখন কি হতো, y + a সমান হতো 0, y + a সমান হতো কি 0 হতো। যাই হোক, আমাদের যেহেতু এটা x² দেয়া আছে, আমার ইকুয়েশনটা এটা কি x², এইজন্য আমি এটা করতেছি। ঠিক আছে, x² এর জন্য। আচ্ছা, তাহলে দেখো এখন এটা হয়ে গেছে আমাদের, এখন আমাদের কি বের করব, এখন আমরা বের করব হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এখন বের করব হচ্ছে অক্ষরেখার সমীকরণ।
অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণটা কি আসবে আমাদের? তাহলে অক্ষরেখার সমীকরণটা হচ্ছে, দেখো, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ আমি সবগুলি প্যারামিটার নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের। তো অক্ষরেখার সমীকরণটা যখন একটা x অক্ষের দিকে যদি আমার এই চিত্রের ক্ষেত্রে ধরি, এই চিত্রের ক্ষেত্রে ধরলে একটা অক্ষরেখার সমীকরণ আসবে। আর যদি আমি এই চিত্রের ক্ষেত্রে ধরি তাহলে কিন্তু এই চিত্রের ক্ষেত্রে তাহলে কিন্তু অক্ষরেখাটা আরেক ধরনের আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার হবে y = 0। এই ক্ষেত্রে x অক্ষ এইটা যদি হয় মানে হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে যখন x অক্ষের দিকে উপকেন্দ্র আছে তখন অক্ষরেখার সমীকরণ হবে এত, y = 0। তার মানে এইটা হচ্ছে আমার সমীকরণ। আর যদি এই চিত্রের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? অবশ্যই বুঝতে পারছো, x = হয়ে যাবে 0। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। এদিকে এটা অক্ষরেখার সমীকরণ, আর এদিকে হচ্ছে কি পাচ্ছ? এটা অক্ষরেখার সমীকরণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু, তাই না? বাট এখন চিন্তা করো এখানে কেন হচ্ছে এটা, কারণ এটা y² আছে বিধায় এখানে y²। বাট যদি এখানে এরকম থাকতো y - 1² হয়ে যেত, y - 1² যদি থাকতো বা কোনো কিছু একটা থাকতো, এটা ব্যতিরেকে y ব্যতিরেকে কোনো কিছু থাকলে টোটালটা সমান কিন্তু 0। আবার বলে এই y এর পরিবর্তে যদি অন্য কোনো কিছু থাকতো, যেমন ধরো এরকম y + 4² y + 4² সমান কত? এত। y + 4² সমান কত? এত। তাহলে কিন্তু এই টোটালটা হতো, তাহলে কি হতো আমার y বলতে কি এই টোটালটা সমান y সমান কত? ক্যাপিটাল Y সমান কি ধরতাম? y + 4। তখন আমি যেহেতু জানি অক্ষরেখার সমীকরণ y = 4 y = 0, তাহলে y সমান কত? y + 4। এখানে পার্থক্য আছে, স্মল y + 4 ক্যাপিটাল Y সমান কি স্মল y + 4। কখন ধরবো? যখন y এর পরিবর্তে অতিরিক্ত অংশটা থাকবে, y এর পরিবর্তে y এর সাথে যোগ বা বিয়োগ আকারে অন্য কিছু থাকবে। যোগ বা বিয়োগ আকারে অন্য কোনো কিছু থাকলে আমাদের এই টোটালটা সমান 0 ধরতে হবে। নিয়ামক রেখাটা অক্ষরেখাটা তখন কি হয়ে যাবে? টোটালটা সমান 0। যেমন এটা সমান কি লিখবো? y - 1 = 0, y - 1 = 0। বাট এখানে যেহেতু কোনো কিছু ছিল না সাথে, এইজন্য সরাসরি লিখছি y = 0। বাট এখানে কোনো কিছু থাকলে হবে কি, যেমন এটা আছে, ধরো এটা আছে, তাহলে y - 1 = 0। তো এই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে? তো আমাদের নিয়ামক রেখাটা পেয়ে গেলাম এটা। তো নিয়ামক রেখা কিন্তু এটা পেয়েছি কত? y = 0। আর এখানে এই সূত্রের ক্ষেত্রে কি হবে? এই সমীকরণ বা এই চিত্রের ক্ষেত্রে হবে x = 0 হয়ে যাবে। তো এখান থেকে আসলে করে বুঝতে পেরেছো যে অক্ষরেখার সমীকরণ আমি শর্ট লিখে যাচ্ছি। যে অক্ষরেখার সমীকরণ কত পেয়েছি? y = 0 পেয়েছি, y = 0 পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? তো এখন আমরা যেটা করব, তো এখন আমাদের কি করার আছে দেখো তো। তো আমরা বের করতে পারি উপকেন্দ্রিক সমীকরণ। তো উপকেন্দ্রিক সমীকরণটা কেমন আসবে একটু দেখো। উপকেন্দ্রিক সমীকরণ আমাদের অনেকগুলো সমীকরণ আছে। উপকেন্দ্রিক সমীকরণ। তাহলে আমি যদি উপকেন্দ্রিক সমীকরণটা বের করি, উপকেন্দ্রিক সমীকরণটা কি আসবে? উপকেন্দ্রিক সমীকরণটা মনে রাখবা যে উপকেন্দ্রিক যে সমীকরণটা আছে আমরা অলরেডি এটা পেয়েছি যে এই চিত্রের ক্ষেত্রে উপকেন্দ্রিক সমীকরণ হচ্ছে x = a। x = কি হবে? a। বাস এইটুকু, x = a। এর মানে xটা এখানে x এর পরিবর্তে কিন্তু অন্য কিছু থাকতে পারতো। যদি x এর পরিবর্তে এখানে x + 2 থাকতো, তার মানে কি বুঝতে পারছো? এখানে যদি এরকম হতো রেখাটা, এই যে সমীকরণটা জাস্ট আমি দেখাচ্ছি, এই সমীকরণটা যদি এরকম হতো যে y² = 4 * 6/4 এখানে আছে কত? ধরো যে এখানে আছে x + 2, সাপোজ এরকম ভাবে আছে। যদি এরকম ভাবে থাকতো তাহলে কিন্তু তোমার উপকেন্দ্রিক, এই যে আমি যে নিয়ম উপকেন্দ্রিক সমীকরণ মানে কি x = 0, বাট x মানে কত আছে এখানে? তুমি তো x জানো এটা, কিন্তু x এর পরিবর্তে এই টোটাল টার্মটা আছে না তোমার। যদি x এর পরিবর্তে অতিরিক্ত কোনো টার্ম থাকে, এটা তো তোমার a, এটা হচ্ছে তোমার ধ্রুবক অংশটা 4, এটা তো কনস্ট্যান্ট থাকবে, এটা অলওয়েজ a, এটাও থাকবে। তাহলে 4a এর ব্যতীত যে অংশটা আছে সেটা হচ্ছে x। 4a ব্যতীত যা আছে বাকি যা থাকবে সবই হচ্ছে আমার x। তাহলে x = 0, আমি জানি হচ্ছে এটা। বাট যদি এরকম থাকতো, এটা তো এর জন্য লিখছি, এইটা কি লিখছি? x = 0 কেন লিখছি এটা? বাট যদি এইটা থাকতো, অতিরিক্ত অংশে কতটা আছে? অতিরিক্ত অংশ আছে আমার x + 2, তাহলে আমি লিখতাম কি x + 2 লিখতাম 0। যেহেতু এখানে অতিরিক্ত অংশ নাই, সরাসরি লিখবা কি x = 0, ঠিক আছে? আর এখানে কি লিখতাম? তাহলে y = 0। এটার জন্য কি হবে? y = 0। তাহলে এটা হচ্ছে আমার y = 0। আর বাট আশা করি তোমরা এটা বুঝছো যে x + 2 = 0 কেন লিখেছি? কারণ x এর পরিবর্তে অতিরিক্ত অংশ আছে, অতিরিক্ত অংশ থাকলেই আমাকে এটা দিতে হবে। তো যাই হোক, এটা গেল আমাদের উপকেন্দ্রিক সমীকরণ। তো উপকেন্দ্রিক সমীকরণ কত পেয়েছি? x = 0। উপকেন্দ্রিক সমীকরণ পেয়েছি আমরা, x = 0 পেয়েছি। তাহলে আমরা এটাও গেল, এটাও মুছে ফেললাম। তাহলে আমরা এইটা পেয়েছি উপকেন্দ্রিক সমীকরণ, সেটা পেয়েছি আমরা। y = পেয়েছি 0 পেয়েছি, না x = সরি
এখানে পাবো আমি x = কত পেয়েছি 0 আর এইখানে y = 0 এই সমীকরণের সাপেক্ষে হবে y = 0 আমি কিন্তু এগুলো লিখে যাচ্ছি কেন জানো কারণ ওইটার সাথে কম্পেয়ার করার জন্য যেন বুঝতে পারো যে কোনটা কি তারপর আবার বলে দেব আমি তো আমাদের এটা হয়ে গেল এখন আমাদের কি আছে বলো তো এখন আমরা বের করব হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি কোনো একটা শীর্ষবিন্দু দেয়া থাকে তো শীর্ষবিন্দুতে তোমাকে যদি বলা হয় যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি তোমাকে বের করতে হয় ঠিক আছে তাহলে তুমি কিভাবে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করবে তাহলে যদি তোমাকে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে তাহলে সেটা দেখো স্পর্শবিন্দুতে ইম্পর্টেন্ট খুবই স্পর্শবিন্দুতে আবারও বলছি সরি একটু ভুল হচ্ছে এখানে শীর্ষবিন্দুতে তো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু স্পর্শক বলতে কি বুঝি যেহেতু শীর্ষবিন্দু বলছে তো শীর্ষবিন্দু কোথায় আছে এটা তো নিয়ামক রেখা তাহলে শীর্ষবিন্দু এটা তো শীর্ষবিন্দুকে যদি কোনো একটা রেখা স্পর্শ করে যায় একটা স্পর্শক যেমন এইটাই দেখা যাচ্ছে এটা যদি আমি অক্ষরেখাটা যদি ধরে যাই এই যে অক্ষটা কি করছে স্পর্শবিন্দুকে ছেদ করে গেছে মানে স্পর্শ করে গেছে এই শীর্ষবিন্দুকে এরকম যদি কোনো একটা রেখা শীর্ষবিন্দুকে স্পর্শ করে যায় যদি কোনো একটা একটা রেখা শীর্ষবিন্দুকে স্পর্শ করে কোন একটা রেখা যদি শীর্ষবিন্দুকে স্পর্শ করে তখন তার যে সমীকরণটা হবে এই সমীকরণের সাপেক্ষে মানে এই সমীকরণে যে y² = 4ax y² = 4ax এর সাপেক্ষে যেটা হবে সেটা তোমার হচ্ছে y = 0 এটা হবে কি y = 0 আসলে খুবই ইজি বিষয়গুলো হচ্ছে খুবই ইজি শুধুমাত্র মনে রাখা প্যারামিটারগুলো শুধুমাত্র মনে রাখা তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কত 4 x y = 0 y = 0 কোন ক্ষেত্রে y² = 4ax এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে যে আমরা যদি এটা ব্যবহার করি যদি এই সমীকরণ আমরা ব্যবহার করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই সমীকরণ যদি ব্যবহার করি তখন কি হবে x = 0 হয়ে যাবে তখন হয়ে যাবে x = 0 তাহলে বিষয়টা চিন্তা করো যদি আমার এইটা দেয়া থাকে এই সমীকরণ দেয়া থাকে তাহলে y = 0 তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ y = 0 আর যদি আমার এই সমীকরণ দেয়া থাকে বা চিত্রটা এরকম ভাবে থাকতো তাহলে কি লিখতাম x = 0 শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে এই সূত্রের সাহায্যে হবে বা এই সমীকরণ বা এই চিত্রের সাহায্যে হবে y = 0 বাট এইটার সাহায্যে হবে কি x = y = 0 এটা ছিল আমার শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ ঠিক আছে আমি কিন্তু এইটা সলিউশন দিচ্ছি তোমাদের এইটা সলিউশনটা আমি ছোটটা দিয়ে দিচ্ছি তারপর একটা বড় দিয়ে দেব আচ্ছা তারপর আমি একটা না করিয়ে ফেলবো তারপর আর লেট করব না তারপর দ্রুত করে ফেলবো তারপর মুখে মুখে শুধু বলে যাব আমি তোমাদের আচ্ছা এখন এটা গেল তাহলে আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম এখন আমাদের দরকার কি অক্ষ নিয়ামক রেখার ছেদ বিন্দুটা বের করতে হবে যদি অক্ষ এবং নিয়ামক রেখার ছেদ বিন্দু তোমাকে বের করতে বলে তাহলে কিভাবে বের করবা অক্ষ ও নিয়ামক রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা হচ্ছে তোমার যদি আমার দেখা যায় যে এটা কিভাবে ছেদ করছে আমরা যদি দেখি সেটা হচ্ছে তোমার এই সমীকরণ এই চিত্র দেখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার -a0 যদি এটা হয় -a0 বাট যদি এইটা হতো যদি আমার এই সমীকরণটা চিন্তা করি তাহলে হবে হচ্ছে a 0 - a যাকে চিন্তা করে দেখো যদি আমি এইটা ধরি আমি যদি অক্ষ নিয়ামক রেখার ছেদ বিন্দু স্থানাঙ্ক অক্ষ এবং নিয়ামক রেখার ছেদ বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে -a0 তাহলে a সমান তো আমরা অলরেডি পেয়েছি a সমান কত 3/2 a সমান 3/2 তাহলে আমি বলেই দিতে পারি এটা সমান কত আসে -3/2 আর আসবে কত 0 হয়ে যাবে এই সমীকরণের ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে যে সমাধানটা আসবে সেটা হচ্ছে মাইনাস যেহেতু আমরা জানি যে নিয়ামক রেখা অক্ষ নিয়ামক রেখার ছেদ বিন্দু অক্ষ এবং নিয়ামক রেখা চিন্তা করে দেখো অক্ষ নিয়ামক রেখার ছেদ বিন্দুটা কোনটা যদি এইটা চিন্তা করো তাহলে এইটা এখন চিন্তা করে দেখো এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক আর এটা কি x অক্ষের ঋণাত্মক দিক তাহলে যেহেতু নিয়ামক রেখাটা এটা হচ্ছে আমার প্রধান অক্ষে এটা হচ্ছে আমার y অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে আমার x অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক আর এটা হচ্ছে y অক্ষের x অক্ষের ঋণাত্মক দিক চিন্তা করে দেখো তার নিয়ামক রেখার ছেদ বিন্দু যেটা যে অক্ষ এবং নিয়ামক রেখা হচ্ছে এটা নিয়ামক রেখা হচ্ছে আমার এটা এটা যদি আমার নিয়ামক রেখা হয় এই রেখাটা এটা যদি আমার নিয়ামক রেখা হয় তাহলে অক্ষ হচ্ছে আমার এটা আর নিয়ামক রেখা যেহেতু এটা তাহলে ছেদ করছে কোথায় z বিন্দুতে তাহলে z বিন্দু যে স্থানাঙ্কটা
তাহলে দেখো অক্ষ ও নিয়ামক রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক জেড, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জেড, আর জেড এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কত -a0। কখন এই চিত্রের ক্ষেত্রে -a0। বাট এটা যদি হয় লক্ষ্য করো তাহলে নিয়ামক রেখা কোথায় চলে আসে, নিয়ামক রেখা নিচে চলে আসে। এই ক্ষেত্রে নিয়ামক রেখাটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে না? যদি নিচে চলে আসে জেড বিন্দুটা কোথায় চলে আসছে, নিচে। আর তখন কিন্তু জেড বিন্দু নিচে চলে আসার কারণে y কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এখন y এর মানটা নেগেটিভ, এই জন্য কত হয়েছে 0 - a পজিটিভ, x এর মানটা পজিটিভ বাট মাইনাস এ কেন হয়েছে, কারণ এইটা স্থানাঙ্ক হচ্ছে তোমার 0 - a। কারণ কি আমরা জানি হচ্ছে এই যে এখান থেকে যে দূরত্বটা, এখান থেকে যে শীর্ষ থেকে কেন্দ্রের যে দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব যদি সমান হয়, ধরে নিতে পারো এটা দূরত্ব যদি সমান হয় তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি। আচ্ছা তাহলে এখানে কত পাচ্ছে -a, 0 - a। কারণ কি z দেখো y, এটা তো y এর স্থানাঙ্ক, y অক্ষের স্থানাঙ্ক, আর এটা কি x অক্ষের স্থানাঙ্ক। x অক্ষের ধনাত্মক দিকে ধরা হয়েছে এটাকে, ওই দিকে, কিন্তু এটার মান 0 ধরা হয়েছে, এটা জাস্ট 0। কারণ কি y অক্ষে যখন থাকে y অক্ষের মধ্যে x অক্ষের মান 0, আর x অক্ষের মধ্যে y অক্ষের মান 0। x অক্ষের মধ্যে y এর স্থানাঙ্ক 0, x অক্ষের মধ্যে y এর স্থানাঙ্ক 0, আবার y অক্ষের মধ্যে x এর স্থানাঙ্ক 0। তাহলে আমি যেহেতু এটা বলছি, এটা যেহেতু x অক্ষে y অক্ষে বরাবর আছে, দেখা যাচ্ছে উপকেন্দ্রটা y অক্ষে আছে, তাহলে x এর মান এখানে 0 ধরবো, x এর মান এখানে 0। আর যেহেতু দেখা যাচ্ছে নিয়ামক রেখাটা কোথায় গেছে, এটা z বিন্দুতে ছেদ করছে, তাহলে এই দিকে যেটা a, কিন্তু এটা কি -a আছে, এই পাশে যেহেতু y অক্ষের নেগেটিভ সাইডে আছে, তাহলে এটা কি হবে ঋণাত্মক, এটা হবে ঋণাত্মক। সো এটা হচ্ছে এটা আমার স্থানাঙ্কটা। ক্ষেত্রে এইটার জন্য এটা, আর এটার জন্য হচ্ছে আমার এটা, এই চিত্রের জন্য আসবে এটা। কারণ এটা দেখা যাচ্ছে x অক্ষের নিয়ামক রেখাটা কোথায় ছেদ করছে, এই প্রধান অক্ষকে নিয়ামক রেখাটা কি করছে z বিন্দুতে y x অক্ষের নেগেটিভ সাইডে ছেদ করছে, x অক্ষের নেগেটিভ সাইডে, এই জন্য এখানে আসছে মাইনাস। তাহলে এটাও গেল আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক ফোকাস, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। দেখো করো উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। তো উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব যদি আমি চিন্তা করি, যে যদি আমি এই চিত্রের ক্ষেত্রে ধরি, যদি ধরি তাহলে আমার যে ফোকাস দূরত্বটা আসবে সেটা হচ্ছে x প্লাস a। বাট আমি যদি এটার ক্ষেত্রে ধরি সেটা হচ্ছে y প্লাস a। একটু ভালো করে দেখলেই হয় যে আমি যদি এটা ধরি, উপকেন্দ্রিক ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব এই ক্ষেত্রে ধরলে x প্লাস a, এই ক্ষেত্রে ধরলে হচ্ছে x প্লাস a, আর আমি যদি এটার ক্ষেত্রে ধরি তাহলে হচ্ছে y প্লাস a হবে। তাহলে এখন চিন্তা করে দেখো মান কত আসে। এখন যদি এখানে x এর মান 0 হয়, x এর মান যদি 0 হয় তার মানে কি বসাবা 0 প্লাস, x এর মান যদি 0 হয় তাহলে 0 বসাবা, কারণ আমরা এখানে অলরেডি x এর মান 0 পেয়েছি, সবগুলোর জন্য x এর মান পেয়েছি আমরা 0। তাহলে x এর মান যদি 0 হয় তার মানে এখানে কত বসাবা 3/2। তাহলে এখানে কত হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব 3/2 হবে, সরাসরি 3/2 হবে। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব সরাসরি 3/2। এই হচ্ছে আমাদের প্যারামিটারগুলি। তাহলে আমি অনেকগুলি প্যারামিটার বের করেছি। প্রথম বের করেছিলাম আমরা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, শীর্ষবিন্দু স্থানাঙ্ক x = 0, y = 0। ঠিক আছে, আর তারপর উপকেন্দ্রিক দূরত্ব বের করেছিলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0। কখন এই সূত্রের ক্ষেত্রে হচ্ছে a0, আর এই সূত্রের ক্ষেত্রে হচ্ছে 0a। আর তারপরে বের করেছিলাম আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দুই ক্ষেত্রে, এই সমীকরণে যায়, এই সমীকরণে তা, সেটা হচ্ছে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তারপরে আমরা বের করেছিলাম হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, আর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে x প্লাস a, এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে x প্লাস a, আর এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে আমার y প্লাস a। আমি যখন এরপরে আমি বের করছি অক্ষরেখার সমীকরণ, আর অক্ষরেখার সমীকরণ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে y = 0, আর এই ক্ষেত্রে হচ্ছে x = 0। এই ক্ষেত্রে y সমান 0, এই ক্ষেত্রে x সমান 0 হবে। তারপর আমি কি বের করেছি, আমি উপকেন্দ্রিক সমীকরণ, আর উপকেন্দ্রিক সমীকরণ এইটার ক্ষেত্রে হচ্ছে x = 0, উপকেন্দ্রিক সমীকরণ x = 0। কেন বুঝতে পারছো, কারণ এটা কিন্তু একদম কেন্দ্রে x অক্ষে অবস্থান করছে, x অক্ষে বরাবর, এবং সে আচ্ছা। তারপরে আমরা আরেকটি কি বলছিলাম, আচ্ছা উপকেন্দ্রিক সমীকরণ হচ্ছে x = 0, আর এই ক্ষেত্রে বের করতে গেলে y = 0। তারপর আমরা বের করেছি শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 0, বের করছি অক্ষ নিয়ামক রেখা ছেদ বিন্দু স্থানাঙ্ক, অক্ষ এবং নিয়ামক রেখা ছেদ বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ z, এটা বের করছি কত -a0। এই ক্ষেত্রে হচ্ছে -a0, আর এই ক্ষেত্রে হচ্ছে 0 - a। কেন হবে সেটাও ব্যাখ্যা দিয়েছি।
আর এই ক্ষেত্রে উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব হচ্ছে x প্লাস এ, এই ক্ষেত্রে x প্লাস এ, আর এই ক্ষেত্রে হচ্ছে y প্লাস এ। এখন তোমরা আমাকে একটু কমেন্টে বলো এতক্ষণ পর্যন্ত যে এই যে তোমাদের যে আমি এত ভগ ভগ করেছি তোমরা কি বুঝতে পেরেছো? আমি একটু জটিল ম্যাথে যাব এখন, একটু প্যারামিটার বড় করব যাতে তোমরা বুঝতে পারো। একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা। এখন আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে দেখো যে y স্কয়ার সমান 8x প্লাস 5, 8x প্লাস 5, এইটার প্যারামিটারগুলো কিভাবে বের করব? এইটার প্যারামিটারগুলো আমরা একটু ভিন্নভাবে বের করব। তাহলে এটার প্যারামিটার যদি আমাকে বের করতে হয় একটু ভালো করে চিন্তা করে দেখো যে এটার প্যারামিটার বের করতে গেলে আমার কি কি লাগবে। যে এখানে y স্কয়ার তো আমার দেয়াই আছে, এখানে y স্কয়ার দেয়া আছে, বাট এখানে আর কোনো কিছু কাজ করতে হবে না। তাহলে এখান থেকে কি আছে 4, আমি বলেছিলাম 4, আর এখানে কি করতে আছো তুমি, এখানে কি আছে 8x প্লাস 5 আছে, তাই না? এটা তো একটা টার্ম, কারণ তুমি জানো এটা, তাহলে আমাকে কি করতে হবে 4/4 লিখতে হয়েছে। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো যে কারণ হচ্ছে আলাদা, কিন্তু এখানে কোন আমরা জানতাম কি শুধুমাত্র 4ax গুণাকারে থাকে, সবগুলো গুণাকারে আছে, কিন্তু এখানে কিন্তু প্লাস 4x প্লাস 8x প্লাস 5 আছে। যদি কোনো কিছু প্লাস মাইনাস আকারে থাকে তাহলে কিন্তু এটার সাথে কিন্তু এই অংশগুলো আলাদাভাবে থাকবে, সবসময় মাল্টিপল আকার থাকবে, কারণ 4ax। এখন চিন্তা করে দেখো এটা কিভাবে লিখতে পারি, 4 × 1/4 না, এখানে কিন্তু আমার জাস্ট x ছিল, শুধুমাত্র x আছে, এই প্লাস বা মাইনাস আকারে যা থাকবে টোটালটাই x এর অংশ, টোটালটাই হচ্ছে x এর অংশ। আবার বলে দিচ্ছি এই x এর সাথে যা কিছু যোগ বা বিয়োগ আকারে থাকবে, যোগ বা বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ এই আকারে যদি থাকে তার মানে সম্পূর্ণটাই হচ্ছে x অক্ষের জন্য, সম্পূর্ণ হচ্ছে x এর মান আকারে থাকবে, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি যে যদি কোনো কিছু দেখো x এর সাথে যোগ বা বিয়োগ আকারে আছে তাহলে সম্পূর্ণটা x এর অধীনে ধরতে হবে, সম্পূর্ণকে তুমি x এর অধীনে, তার মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে কি আমার x, ক্যাপিটাল X। আগেই বলেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম এর আগের অংশে, এই টোটাল হচ্ছে কি আমার x। তাহলে আমার এখানে কি তৈরি করতে হবে, এখানে আমার লাগবে কি, এখানে লাগবে 4 লাগবে, a লাগবে। এখন চিন্তা করো এই যে 4 আর 1/4 আর এখানে কি আছে 8x প্লাস হচ্ছে 5, কারণ আমি কি তৈরি করছি, আমি তো y স্কয়ার তৈরি করব কি 4ax, আমি তো এটা তৈরি করছি, আমার আদর্শ সমীকরণ তৈরি করতে হবে, আর আদর্শ সমীকরণ মানে এটা। তাহলে তুমি বুঝাই গেছো এখানে এটা তো আমার ধ্রুবক, তার মানে a সমান কত, তাহলে a সমান হচ্ছে 1/4, a সমান 1/4, বাট x সমান কত, এখানে কিন্তু x সমান কিন্তু একটা টার্ম আছে, x সমান কত আছে, x সমান কিন্তু 8x প্লাস 5, এটা কিন্তু স্মল x না। সো তোমাকে যদি এখন শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক a, শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি a, আর আমরা জানি শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 0, বাট 0 0 মানে কি, তাহলে 0 মানে x = 0, 0 কত x = 0, বাট এখানে x বলতে কি, x বলতে যে টোটালটা, দেখো x বলতে কি টোটালটা না, x সমান হচ্ছে টোটালটা। আমি আগেই বলেছিলাম যে x ব্যতীত যা থাকবে টোটালটাই x এর অধীনে থাকবে, x এর সাথে যোগ বিয়োগ যা থাকবে সবই হচ্ছে x এর অধীনে। তাহলে আমার x এর অধীনে কোনটা আছে, এইটুকু, তাহলে x এর অধীনে যদি এটা থাকে তাহলে আমি কি লিখবো, কত আছে 8x প্লাস 5 = কত 0, কারণ এই টোটালটা হচ্ছে x, টোটালটা হচ্ছে আমার x ধরে নিতে হবে। তাহলে এইখানে যদি এটা হয় তার মানে আমি লিখতে পারি 8x হচ্ছে -5, সুতরাং x হচ্ছে কত -5/8, -5/8। বাট দেখো তো 0, y সমান কত 0, y এর সাথে তো আর কোনো কিছু নাই, y এর সাথে যোগ বা বিয়োগ আকারে কোনো কিছুই নাই, যেহেতু y এর সাথে যোগ বিয়োগ কোনো কিছুই নাই তার মানে সরাসরি y এর মান কত এখানে 0, তাহলে সরাসরি y এর মান কত 0। তাহলে তুমি শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত -5/8, আর এখানে কত আসবে 0, কারণ y এর সাথে যেহেতু y এর সাথে কোনো কিছু যেহেতু যোগ বা বিয়োগ আকারে কোনো কিছুই নাই তাহলে সরাসরি এখানে কত y এর মান 0, এটা গেল আমাদের। আমরা শীর্ষবিন্দু বের করেছি, এখন আমরা বের করব কি আগের মতোই, এখন আমরা বের করব হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক s, আর s মানে কি a0, এই সমীকরণের ক্ষেত্রে যখন এই যে x² = 4ax, এই সমীকরণের ক্ষেত্রে জানি a0, যদি a0 থেকে থাকে, যদি a0 থাকে, আচ্ছা আমি আরেকটা ইকুয়েশন তোমাদের ক্যালকুলেশন করিয়ে ফেলি, একটা করে ফেলি, কারণ হচ্ছে তোমরা হয়তো এখানে ঝামেলা পাকাবে। দেখো এখানে আরেকটা আছে x² = 8x 8y 8y প্লাস 5, 8y প্লাস 5, তাহলে এটার ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে কত, তাহলে এটার ক্ষেত্রে লিখবো হচ্ছে 4/4, বা এটাকে এভাবে লিখতে পারি 4 × 1/4, আর এখানে কি লিখবো y প্লাস 5, মানে আমি একসাথে দুইটা, যদি এটা কিসের সমীকরণ বুঝতেই পারছো, এটা কার সমীকরণের সাথে তুলনা করবা, দেখো x² মানে কত, এই টোটালটা এটা হচ্ছে 4, আর এটা কত a, আর এটা কত x,
এই টোটালটা কত x, তার মানে আদর্শ সমীকরণের সাথে আমি তুলনা করেছি। এটা সবসময় তোমার কাজটা করতে হবে যে আদর্শ সমীকরণের সাথে তোমাকে তুলনা করতে হবে। তাহলে তুমি যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করো তাহলে কিন্তু এটা পাচ্ছ। এখানে পেয়েছিলাম x, ও সরি এখানে x হবে না, এটা y হবে। এখানে কি হবে y, ক্যাপিটাল Y ধরেছি, কেন স্মল y আছে আমি ক্যাপিটাল Y ধরেছি। এবং এটা কি যেহেতু y এর সাথে যোগ বিয়োগ আকারে অন্য কিছু আছে তার মানে এখানে কিন্তু টোটালটা y এর অধীনে চলে যাবে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু পাওয়ার নাই, এখানে পাওয়ার নাই, যেহেতু পাওয়ার নাই মানে হচ্ছে এখানে লেখচিত্রটা কোন দিকে আছে y এর সাথে, এখানে লেখচিত্রটা কোথায় আছে y এর সাথে উপর দিকে, y এর উপর দিকে। আর এখানে দেখো হচ্ছে x এর সাথে কোনো পাওয়ার নাই, পাওয়ার আছে y এর সাথে, তাহলে এখানে কি x এর সাথে যেহেতু পাওয়ার নাই তার মানে এটা আছে x অক্ষের সাথে, এই পরাবৃত্তটা আছে x অক্ষের বরাবর, x অক্ষ বরাবর পরাবৃত্তটা বা উপকেন্দ্রটা। তো এখানে বুঝতে পারছো এর সমান কত পেয়েছো 1/4, এর সমান কত আছে 1/4, তাহলে 1/4 0। কেন 0 ধরেছি? y এর মান তো 0, y এর সাথে তো কোনো কিছু নাই, যেহেতু y এর সাথে কোনো কিছু নাই তার মানে y এর মান হচ্ছে 0। তাহলে আমরা এটাও পেয়ে গেছি s = কত পেয়েছি 1/4 0, ঠিক আছে। আর এইখানে কত পাবো? তাহলে এখানে আমরা a সমান পাবো, এখানে a সমান কত পাবো লক্ষ্য করে দেখো, যে এখানে চিন্তা করে দেখো x এর মান 0, x এর সাথে কোনো কিছুই নাই, এখানে x এর সাথে কোনো কিছু নাই তার মানে 0, আর y এর সাথে কত আছে এখানে চিন্তা করে দেখো, তাহলে বের করতে হবে। যেহেতু মানে টোটালটা আমরা জানি হচ্ছে y সমান কত 0, y সমান আমরা জানি 0, কারণ স্থানের উপকেন্দ্রের শীর্ষবিন্দু স্থানাঙ্ক x এর সমান 0, y সমান 0, বাট y সমান তো এটা, y সমান কত 8y + 5 সমান 0, তার মানে -5/8, y সমান -5/8 পাচ্ছি কত, এটার ক্ষেত্রে পাবো হচ্ছে a সমান পাচ্ছি আমরা 0 -5/8, মানে ওইগুলো উল্টাটাই পাবো, বুঝতে পেরেছো এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে 0a হবে, আর 0a মানে কত, তাহলে 0 আর 1/4 মানে এটার উল্টা মানগুলি আসবে, এটা যে মান আসছে তার উল্টা মান আসছে এটা, কারণ একই সমীকরণ কিন্তু একটা হচ্ছে x অক্ষের দিকে অবস্থিত, এটা হচ্ছে y অক্ষের দিকে। এই লেখচিত্র, এইটার যে লেখচিত্র পরাবৃত্তটা কোন দিকে আছে y অক্ষের দিকে, আর এইটার লেখচিত্রটা আছে কোন দিকে x অক্ষের দিকে, x অক্ষ বরাবর ধনাত্মক x অক্ষের দিকে আছে, এই জন্য এই সমীকরণগুলি আসছে। তাহলে এই দেখো এটা আসছে। এখন আমাদের বের করতে হবে কি অক্ষরেখা সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ। আর আমরা জানি নিয়ামক রেখা সমীকরণ, এই সমীকরণের ক্ষেত্রে জানি হচ্ছে x + a সমান হচ্ছে 0, এটার ক্ষেত্রে জানি আমরা x + a সমান 0, আর এই ক্ষেত্রে জানি কি আমরা y + a সমান 0। এই ক্ষেত্রে জানি নিয়ামক রেখা সমীকরণ x + a = 0, এই ক্ষেত্রে নিয়ামক রেখা সমীকরণ y + a = 0। তাহলে আমার x সমান কত, এখন চিন্তা করে দেখো x মানে কি 8x + 5, ভালো করে দেখো 8x + 5, তার মানে কি লিখবো, x এর পরিবর্তে কি লিখবো, এটা তো x না ক্যাপিটাল X হবে, তাহলে কত হবে 8x + 5 + a সমান কত 1/4 সমান কত লিখবো 0 লিখবো। তাহলে আমার এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমরা x সমান কত পাবো, আমি এটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস দুটো যদি আমি লসাগু করি এই দুটার মধ্যে তাহলে পাচ্ছি দেখো তো 4, এখানে হচ্ছে 4 5 20 21 21, কিন্তু মাইনাস থাকবে, এখানে থাকবে কি মাইনাস আকারে থাকবে 4 5 20 আর 1 21। আচ্ছা তাহলে এখানে একটা মাইনাস আছে। এখন চিন্তা, সুতরাং x সমান কত পাচ্ছ, তাহলে x 8 চলে যাবে নিচে, তাহলে এত ডিভাইডেড বাই কত আছে 4 8 32, 4 8 32, তো মাইনাস এত, তাহলে x এর মান পাচ্ছ এটা। আচ্ছা ও আমাদের সমীকরণ নির্ণয় করছি, তাহলে তো আমার দরকার নাই, আমাকে যেহেতু সমীকরণ বের করতে হবে, সমীকরণটা বের করতে হবে, বাস আমি এটা লিখতে পারি যে 8x সমান হচ্ছে এখানে -21 ডিভাইডেড বাই হচ্ছে কত 4, তাহলে 4 দ্বারা এটা গুণ করো, তাহলে 32x মাইনাস কত 21 সমান কত 0, বাস এটা হয়ে যাবে। কারণ এই 4 কে এই পাশে নিয়ে আসো প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত প্লাস। এভাবেই করা যায় যে বা এখানেও আমি একসাথে করে ফেলতে পারতাম, লসাগু যদি করতাম সবগুলো যদি আমি লসাগু করি কত 4, তাহলে 4 8 32x প্লাস হচ্ছে এখানে কত 20 প্লাস হচ্ছে 1 = 0, তাহলে এখানে কত পাচ্ছ 32x প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। আর এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কত হবে, তাহলে y এর পরিবর্তে কত বসাবা, y এর পরিবর্তে 8y + 5 বসবে, আমি এটা করাবো না, 8y + 5, তার মানে এটা তো কি ক্যাপিটাল Y আসবে না, কেন ক্যাপিটাল Y, কারণ এখানে তো y না, y এর সাথে আরো কিছু আছে, তখন এই টোটালটাকে ক্যাপিটাল Y ধরে নিতে হয়। তাহলে ক্যাপিটাল Y সমান কত প্লাস y সমান 0, তাহলে y সমান এখানে বসাই দাও 8y + 5, তাহলে তুমি এখান থেকে নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে যাচ্ছ। আচ্ছা যদি এটা বুঝে থাকো মুখস্থ হয়ে যায় একদম, যে কারণ এগুলো তো আমাদের বিষয়টা বুঝতে হবে, বুঝেই মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের নিয়ামক রেখা গেল, তো নিয়ামক রেখা দেখলাম, এগুলো দেখলাম, এখন দেখবো হচ্ছে কি আমরা তো এখন আমাদের কি কি বাকি আছে, আমাদের এখন আছে অক্ষরেখা সমীকরণ। তো অক্ষরেখা সমীকরণটা আমরা কত জানতাম, তোমরা জানো যে অক্ষরেখার যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কত, এই সমীকরণের জন্য ছিল y = 0, আর এটার জন্য ছিল কি x = 0,
x ইকুয়াল টু 0, তাহলে y সমান এখানে যে দেখো y সমান তো y এর সাথে কোনো কিছু নাই, তার মানে y সমান 0। আর যেহেতু এখানে x এর সাথে কোনো কিছু নাই, তার মানে এটাও x সমান 0। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। এটা হচ্ছে কি আমার অক্ষরেখার সমীকরণ। এখন আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক সমীকরণ। তাহলে তোমরা জানো এই ক্ষেত্রে উপকেন্দ্রিক সমীকরণ কত, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু কত, হ্যাঁ তোমরা হয়তো জানো, এর আগেই বলে দিয়েছিলাম এটা হচ্ছে x ইকুয়াল টু a। এই ক্ষেত্রে আমরা এটা যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে y স্কয়ার সমান মানে কি লেখচিত্র কোনটা, y স্কয়ার সমান লেখচিত্র হচ্ছে আমরা জানি এটা, তাই না, এই বরাবর যেটা থাকে এই বরাবর। আর এটা হচ্ছে কোন বরাবর, এই বরাবর। আমি বারবার বুঝাই দিচ্ছি এই জন্য তোমাদের, এই বরাবর লেখচিত্রটা। যদি এই বরাবর লেখচিত্র থাকে আর এই বরাবর জানি x ইকুয়াল টু a, কারণ এখান থেকে দেখো এখান থেকে শীর্ষবিন্দু থেকে দূরত্ব a, শীর্ষবিন্দু থেকে এর দূরত্ব যদি a হয় তাহলে এটি হচ্ছে আমাদের x ইকুয়াল টু a, কারণ এটা তো অক্ষ থেকে x অক্ষ বরাবর দূরত্বটা, বাস। আর এটা হচ্ছে y অক্ষ বরাবর দূরত্ব, এটা উপকেন্দ্র, তাহলে এখান থেকে যে দূরত্ব সেটা কি y সমান 0। তাহলে এটা হচ্ছে আমার কি সরি y সমান কত a, y সমান a। তাহলে এটাই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি বের করেছি আমরা এখানে অক্ষরেখার সমীকরণ, তাই না, কিন্তু এটা অক্ষরেখা না, এটা হচ্ছে তোমার উপকেন্দ্রের সমীকরণ। তো উপকেন্দ্রে x ইকুয়াল টু যদি এত হয় তার মানে আমার কত x 1/4, তাহলে লসাগু এখানে নিয়ে আসো এদিকে, এটা তো 1/4, এটা তার 4x ইকুয়াল টু 1, 4x ইকুয়াল টু 1, তার মানে কত 4x - 1 ইকুয়াল টু হচ্ছে 0। বাস, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্রিক সমীকরণ কত হবে, তুমি দেখতেই পাচ্ছ y সমান কত লিখবে 1/4, তাহলে এখানে লিখবে হচ্ছে 4y - 1 সমান হচ্ছে 0। বাস, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক সমীকরণ হয়ে গেলে আমাদের বের করতে পারি হচ্ছে এখন শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, তো শীর্ষকে এটা কিন্তু আমি বের করছি কিসের জন্য, এটা কিন্তু আমার বের করা হচ্ছে উপকেন্দ্রিক, এই উপকেন্দ্রিক সমীকরণটা, উপকেন্দ্রিক সমীকরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। এখন বের করবো আমরা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা। আমরা এর আগে দেখেছিলাম শীর্ষবিন্দুতে স্পর্শকের যে সমীকরণটা আসে, শীর্ষবিন্দুতে যে স্পর্শকের সমীকরণটা আসে সেটা আমরা দেখেছিলাম y সমান কত x, এই ক্ষেত্রে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু 0, এটা ছিল x ইকুয়াল টু 0, আর এটা ছিল কত y সমান 0। বাস এটুকু বললে হবে, এটা হচ্ছে x ইকুয়াল টু 0। ও আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, x এর মান তো এখানে আছে 8x প্লাস y, তাহলে এটা কিন্তু এখানে বসবে 8x প্লাস হচ্ছে 5, কারণ এখানে x নাই, শুধু x তো নাই, এখানে শুধু x নাই, 8x প্লাস 5 আছে, তাহলে এখানে বসাতে হবে 8x প্লাস 5 সমান হচ্ছে এত। তার মানে কত আসবে 8x প্লাস, এটা ওই পাশে চলে যাবে, ওটা ওই পাশে যাবে, মানে বুঝতেই পারছো কত হবে। এর আগে যেটা পেয়েছিলাম আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম ওইটার মতো হবে, জাস্ট এখানে বসায় দেবা, +5 না, এটা এই পাশে নিয়ে আসলেই হবে। এইভাবে করা যাবে যে +5 - 1/4 ইকুয়াল টু 0, বাস, কারণ এর মান মাইনাস, এটাও সমীকরণ বলা যায়, এটাও বলা যায়, একটু ক্যালকুলেশন মানে লসাগু করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা অংশ। এখন আমাদের কি বের করব বলছিলাম যে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ x ইকুয়াল টু 0, এই রেখার জন্য হচ্ছে x ইকুয়াল টু 0, আর এই বিন্দুতে হচ্ছে y ইকুয়াল টু 0। স্পর্শবিন্দুতে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এখন চিন্তা করে দেখো, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি তুমি চিন্তা করো, এখানে স্পর্শ করছে, এইখানে শীর্ষবিন্দু তো কেন্দ্রে, শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুর মতো কেন্দ্রে আছে, তো এই বিন্দু তো 0 0 না, এই বিন্দু কি আছে দুইটাই 0 0, তো 0 0 যদি থাকে তো x ইকুয়াল টু কত 0 হয়ে যাবে না, x ইকুয়াল টু কত হবে 0 হয়ে যাচ্ছে, y ইকুয়াল টু এখানে 0 ধরা যায়। আবার এখানেও চিন্তা করো, এখানে যদি একটা রেখা যায়, এভাবে যদি ছেদ করে এখানে যায় একটা রেখা, একটা স্পর্শ করে একটা রেখা যদি যায়, তাহলে এখানে কত আসবে, এই বিন্দুতে স্পর্শ করলে শীর্ষ বিন্দুতে স্পর্শ করলে 0 হয়ে যাবে না, তাহলে এই জন্য কি লিখবো, এটা y সমান, এটা লিখবো y সমান 0, এই ক্ষেত্রে লিখি y সমান 0, আর এই ক্ষেত্রে লিখি x সমান 0। এখন বলতে পারে কেন, কারণ x অক্ষের দিকে উপকেন্দ্র আছে, এটা মনে রাখার জন্য এটা বলবো যে x অক্ষের দিকে উপকেন্দ্র আছে তাই এটা x ইকুয়াল টু 0 লিখেছি, আর এটা y অক্ষের দিকে উপকেন্দ্র আছে তাই y অক্ষের দিকে উপকেন্দ্র আছে তাই y সমান 0 লিখেছি, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু বলেছিলাম x ইকুয়াল টু কত 0, তার মানে কত, এটা মনে রাখার জন্য এই যে 8x + 5 ইকুয়াল টু 0, সমীকরণটা হবে কত 8x + 5 ইকুয়াল টু 0, বাস এটা। আর এটার জন্য কত হবে 8y + 5 ইকুয়াল টু 0, কারণ এখানে y বলতে তো এটা আছে, y বলতে হচ্ছে টোটালটা, এজন্য। আচ্ছা, এর পরে আমাদের আছে হচ্ছে অক্ষরেখা ও নিয়ামক রেখা ছেদবিন্দু, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে z আর z সমান জানি, এই বিন্দুর ক্ষেত্রে জানি হচ্ছে -a 0, আর এটার ক্ষেত্রে জানি হচ্ছে আমরা z ইকুয়াল টু কত জানি, যে অক্ষরেখা ও নিয়ামক রেখা ছেদবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 0 - a, তাহলে বুঝতেই পারছো এখানে হবে কত, এখানে হবে -1/4 0, আর এটার ক্ষেত্রে হবে 0 - 1/4, বাস এটা হবে আমাদের, কারণ হচ্ছে এটা যে এই বিন্দু আর এই বিন্দুর ছেদ বের করে এখানে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, বুঝতে পেরেছো, এটা বের করতে হবে আমাকে, এটা আমাকে বের করতে হচ্ছে, বাস।
যদি এটা বুঝে থাকো এটাই এনাফ। এখন আমরা আজকে অনেকগুলো বের করছি, এখানে আসলে প্যারামিটারটা নির্ণয় করতে পারলে অন্যগুলো ইজি হয়ে যায়, এই জন্য আমি আজকে তোমাদের খুব প্যারামিটারগুলোর উপর জোর দিচ্ছি। আচ্ছা, তো এখন কি আছে বলো তো, আর এইখানে আর কি বাকি আছে? এখানে যদি আমি আর বাকি রাখি তাহলে হচ্ছে শুধুমাত্র উপকেন্দ্রিক স্থানাঙ্কটা, শুধুমাত্র উপকেন্দ্রিক স্থানাঙ্ক ও উপকেন্দ্রিক দূরত্বটা। আর উপকেন্দ্রিক দূরত্ব আমরা জানি x প্লাস, এইটার জন্য হচ্ছে x প্লাস a, আর ওটার জন্য হচ্ছে ওইটার জন্য কত হবে আমরা জানি, এটার জন্য হচ্ছে x প্লাস a, এইটার জন্য তো আমরা জানি এটার জন্য হচ্ছে x প্লাস a, ঠিক আছে। আর ওইটার জন্য হচ্ছে a প্লাস y। এই তো x প্লাস y a যদি হয়, x এর স্থানাঙ্ক কত পেয়েছো এখানে তুমি দেখতেই পাচ্ছ, x এর স্থানাঙ্ক কত হচ্ছে মাইনাস 5 বাই এত, 5/8 প্লাস কত পেয়েছো a হচ্ছে এত। আর তুমি যদি y প্লাস y বের করতে চাও, y এর স্থানাঙ্ক কত পেয়েছো, এখানে y এর স্থানাঙ্ক পেয়েছিলে এতই, এখানে y এর স্থানাঙ্ক কত ছিল এই যে দেখো, তাহলে a কত 1/4 মাইনাস আসছে না, তাহলে 5/8, এটা বের করলে হবে বাস। এটা হচ্ছে তোমার এখন যা যা করেছি আমরা, বলতে গেলে যে তোমাদের যে পরাবৃত্তির যতগুলি প্যারামিটার ছিল সবগুলি বের করেছি আমরা। তো এখন আমাদের অনেকগুলো টাইপের ম্যাথ আসে, এর মধ্যে আমি প্যারামিটার নির্ণয়টা তোমাদের শিখালাম। এতক্ষণ পর্যন্ত যা যা করেছি সবগুলি ছিল যখন থাকবে, কিন্তু আমাদের অনেকগুলো আছে, এছাড়া আমাদের অনেকগুলো বিশেষ বিষয় বাকি রয়ে গেছে। যেমন ধরো যে কোন একটা স্পর্শক হওয়ার শর্ত, আমরা দেখতে পাচ্ছি অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তোমরা কি আরো ক্লাস করবে? যদি ক্লাস করো আমি একটু দেখতে চাই তোমরা কে কে করতে পারো, একটু দেখতে চাই। একটু ভালো করে মনে রাখবা যে এখানে কিন্তু তোমার লক্ষ্যই হচ্ছে মূল সমীকরণটা তৈরি করা। যেহেতু এখানে স্কয়ার দেখতে পাচ্ছ, এটাকে স্কয়ার দেখতে পাচ্ছ, y স্কয়ার এখানে আছে, তার মানে এই সমীকরণটা তুমি y এর দ্বারা y এর সাপেক্ষে তুমি করতে যাবা, ঠিক আছে। সো একটু করো দেখি আমি। হ্যাঁ এত বড় দিয়েছি, আচ্ছা বড় দিয়েছি, আমি নিজে সলভ করাবো এই জন্য বড় দিয়েছি। আমরা দেখি কে কে করতে পারো। তো প্রথমে যেটা করবা যে এখানে যেহেতু 8 তোমরা একটা আলাদা করে নেবা, 8y দেখো এগুলো আলাদা করে নেবা, আর বাকি যেটা আছে সেটা আলাদা করবা। কত আছে 20x মাইনাস 39, এগুলো আলাদা করে রাখবা, ঠিক আছে। শুধুমাত্র y থাকবে একদিকে, x থাকবে আরেকদিকে, এই ক্ষেত্রে x গুলো রাখবে আরেকদিকে আর y থাকবে একদিকে। এখন এটাকে জাস্ট একটা ফরম্যাটে একটা সূত্র ফেলে দাও, এটাকে এমন একটা সূত্র ফেলে দাও, কোন একটা সূত্র, কিন্তু এর আগে যে কাজটা করতে হবে, এইখানে যে সহগ থাকবে y এর কোনো সহগ থাকতে পারবে না, y এর কোনো সহগ থাকতে যে পাওয়ারটা থাকবে সর্বোচ্চ পাওয়ারের কোনো সহগ থাকতে পারবে না। তার মানে তোমাকে কি কাজ করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে তোমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাই 4 দ্বারা ভাগ করছি, কত বা আসে দেখো তো 2y, 4 দ্বারা ভাগ করলে 2y আসে, এখানে কত আছে 5x মাইনাস কত 39 ডিভাইডেড বাই হচ্ছে 4। কি করেছি জানো তো, 4 দ্বারা ভাগ করেছি, 4 দ্বারা ভাগ, কারণ আগেই বলেছি 4 দ্বারা ভাগ করেছি, এই সংক্ষিপ্তভাবে লিখে দিলাম। যার পাওয়ার থাকবে সর্বোচ্চ ঘাত যার থাকবে তার এই সমীকরণটা বের করতে হবে, যার সর্বোচ্চ ঘাত থাকবে তার সমীকরণটা বের করবে, এবং সেই সমীকরণের মধ্যে সেই সর্বোচ্চ ঘাতের সাথে কোনো সহগ থাকতে পারবে না, সর্বোচ্চ ঘাতের সাথে কোনো সহগ থাকতে পারবে না। তো কেননা তুমি y সমান তুমি বের করতে চাচ্ছ 4ax, তোমার মাথায় রাখতে হবে যে তুমি সমীকরণটা বের করছো 4ax, এই সমীকরণ নিয়ে যেতে হবে। এটা যদি তোমাকে নিতে হয় তার মানে তোমাকে y এর সাথে কোনো সহগ রাখা চলবে না, তাহলে আমি y এর সহগ তুলে দিয়েছি। এখন তুমি এটাকে তুমি একটা সূত্র ফেলো, কারণ টোটাল টার্মটাকে y এখানে আলাদা থাকতে পারবে না, y এর এখানে কি করবে পাওয়ার আকারে চলে আসবে। তাহলে আমি এটা লিখতে পারি y স্কয়ার মাইনাস 2y, মানে যদি এভাবে লিখি 2 ইনটু দেখো 2 ইনটু y ইনটু 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার, আমি এভাবে লিখতে পারি এটাকে। এখানে 1 দিয়েছি অতিরিক্ত, তার মানে 5x মাইনাস 39/4 প্লাস 1, আমি এদিকে 1 যোগ করেছি ওইদিকে 1 যোগ করেছি, আমি দুই পাশে 1 দিয়েছি। দেখো আমি কিন্তু দুই পাশে এখানে 1 দিয়েছি, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে আমি দুই পাশে কি দিয়েছি 1 দিয়েছি এখানে। আচ্ছা সো একটু লক্ষ্য করে দেখো, এখন কিন্তু তুমি পেয়ে গেছো y মাইনাস কত দেখো তো, y মাইনাস 1 হোল স্কয়ার সমান কত থাকছে 5x। তুমি এটাকে চাইলে এটাকে 5x আর এটাকে তুমি চাইলে একটা মিডল টার্ম করে নিতে পারো, এটাকে যদি করো তার মানে কত পাচ্ছ দেখো 1 মাইনাস 39/4, এটাকে এভাবে লিখতে পারি না আমরা। আচ্ছা কিন্তু এখন আমার কমপ্লিটলি হয়নি, তাহলে আমার কি করতে হবে এখানে দেখো, এখানে যেটা করব আমি সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে যদি x এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে সম্পূর্ণটাকে x ধরে নিতে হবে, সম্পূর্ণটাকে x ধরে, তার মানে এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিই আমরা, ছোট করে নিই। এটা হচ্ছে আমরা যদি করি সেটাকে তাহলে কত পাচ্ছে দেখো 4 মাইনাস 4 একে 4 মাইনাস 39 ডিভাইডেড বাই হচ্ছে 4, এর মানে পাচ্ছি এখান থেকে কত পাচ্ছি আমরা 35 ডিভাইডেড বাই হচ্ছে 4 পাচ্ছি, এইটুকু করলে আমি এটা পাচ্ছি, অর্থাৎ
5x ইন্টু 35, 5x ইন্টু 35 ডিভাইডেড বাই হচ্ছে 4। তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা দেখো তো, এটাকে আমি যদি টোটাল আকারে লিখতে পারি, এটাকে আমি টোটাল আকারে যদি লিখি তার মানে কত লিখতে পারছি 5/4, এটা করতে পারি 5/4, এখান থেকে আমি লিখতে পারি কত -35x, -35x আকারে লিখতে পারি। একই কথা এখানে দেখো এই যে 5/4। এখন আমার বিষয়টা হচ্ছে আমাকে তো 4 এখানে নাই, 4 কিন্তু এখানে নাই, তাহলে আমার 4 আনতে হবে। তো আমি যদি এখানে 4 আনি তাহলে কি করতে হবে, 4 ইন্টু 5/4 ইন্টু 4। আমি কিন্তু দেখো 4 উপর নিচে দুই জায়গায় 4 দিয়েছি, উপর নিচে দুই জায়গায় আমি কি করেছি 4, কারণ আমাকে তো সূত্রের 4 আনতে হবে, তো এই জন্য আমি দিয়েছি। যদি এত 4 আমি আনি তাহলে কি দেখা যাচ্ছে দেখো তো, তাহলে এখানে 35 আসলে এইভাবে রাখতে হবে, -35 ইন্টু হচ্ছে x, -35 ইন্টু x। কেন জানো তো, কারণ x এখানে টোটাল গুণ আকারে আছে, যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে এটা আমরা লিখতে পারি না এখানে। তাহলে দেখো তো কি লেখা যায়, তো এখানে টোটাল আছে কত 44, একটা 4 তো কেটে দিতে পারি, কিন্তু এইটা 4 কাটলে তো আমার হচ্ছে না, কারণ আমার 4 তো দরকার আছে এখানে। তাহলে দেখা যাচ্ছে 4 ইন্টু এই টোটালটা হচ্ছে দেখো 5, এই 5 এটা যদি আমি গুণ করে যাই মানে হচ্ছে 5 ইন্টু 35, এটা গুণ করো তাহলে কত পাচ্ছি, 5 5 25 এর 5 আছে 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 175, 175 এখানে পাচ্ছি হচ্ছে -175 ডিভাইডেড বাই হচ্ছে 4। এটার সাথে গুণ করলে পাচ্ছি এটা, তার মানে হচ্ছে এই যে টোটাল মানটা, এটা মানটা কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমার a হয়ে যায়, এই টোটাল মানটা কি হয়ে যাবে, a হয়ে যাবে। আচ্ছা আমার মনে কোথাও একটা এই যে এখানে একটা মিস্টেক আমি দেখতে পাচ্ছিলাম। আসলে এটা তো ব্র্যাকেটটা এটা তো থাকবে না, এটা তো আলাদা একটা ব্র্যাকেট, এটা প্লাস তারপর এটা আলাদা থাকবে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এটাকে গুণ আকারে লিখে ফেলছিলাম। আসলে এখানে থাকবে হচ্ছে 5x প্লাস, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস লিখেছিলাম কত 35 ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা আসে, অ্যাকচুয়ালি এটা থাকবে। এখন এইটা টোটালটা যদি থাকে তাহলে আমি এই টোটালটাকে এখানে লিখব হচ্ছে 4 ইন্টু 1/4, 4 ইন্টু 1/4, আমি যা বলেছিলাম যে যা থাকবে তাই লিখে দিবা, যা থাকবে তাই। টোটালটা হচ্ছে আমার কত, তাহলে এই হচ্ছে আমার a, তার মানে এখন মূল সূত্রে আমার চলে গেছে। এখন মূল সূত্রে যদি তুমি চিন্তা করে দেখো এটা হচ্ছে কি y ফরম্যাটে চলে আসছে, এই টোটালটা হচ্ছে কি তোমার y স্কয়ার, এই টোটালটা হচ্ছে যেখানে দেখো y মাইনাস y সমান y ইজ ইকুয়াল টু হচ্ছে কত y মাইনাস 1, y ইজ ইকুয়াল টু y মাইনাস 1, তারপর বুঝতেই পারছো y স্কয়ার সমান, আর এই যে এই অংশটা এটা তোমার x, এই টোটালটা হচ্ছে কি, এই টোটালটা হচ্ছে x, আর x সমান কত, x সমান হচ্ছে 5x মাইনাস হচ্ছে 35 ডিভাইডেড বাই হচ্ছে 4, 35 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে বুঝতেই পারছো আদর্শ সমীকরণে চলে গেছে, যেখানে a সমান কত পেয়েছো a, যদি a সমান a পাও এখন বের করো, এখন আমি বের করে দিয়েছি, এখন করো দেখি, এখন দেখি তোমরা করো। আচ্ছা এখন দেখি তোমরা একটু করো, x ইজ ইকুয়াল টু লিখেছো এত 39/20, একজন লিখেছো এটা, ওয়ান, আচ্ছা এই পাশে 1 দিয়েছি, আমি এই পাশে 1 দিয়েছি অতিরিক্ত, এটা করেছিলাম। তো তোমরা একটু মানগুলো দেখি, আমি মানগুলো মিলিয়ে নাও। আমরা a সমান পেয়েছি, a সমান কি সবারটা ঠিক আছে? আচ্ছা তুমি বলছো স্যার ওখানে +1 হবে তো, আচ্ছা কোথায় দেখতে পাচ্ছ 1, আচ্ছা 1 মাইনাস, হ্যাঁ x ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছ হচ্ছে 39, আচ্ছা x ইজ ইকুয়াল টু 39/4, এখানে কোনটা x কোনটা কি সেটা কিন্তু বলে নিও, কারণ এখানে কিন্তু, আচ্ছা আমরা ফাইনাল ইকুয়েশনটা লিখি, ফাইনাল ইকুয়েশন যেটা আসে সেটা একটু লিখি তুলনা করে, কারণ এইভাবে বোঝা যাচ্ছে না। আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়েছি y মাইনাস 1 হোল স্কয়ার সমান, যে এইটা ওই পাশে গিয়েছিল 20x ছিল, আর এখানে ছিল কত 39 বাই কত ছিল 8, ও 39/4 ছিল, 4 দ্বারা ভাগ করেছিলাম, 5 ছিল এখানে, সরি এখানে ছিল 5, এটা ছিল, তারপরে কিন্তু এখানে এসে 1 যোগ হলো, এখানে যদি 1 যোগ হয় তাহলে আমরা ইকুয়েশনটা কত পেয়েছিলাম, 1 যদি যোগ হয় আমরা জাস্ট এটার সাথে করেছিলাম, আচ্ছা পুরোটার সাথে করতে পারি, তাহলে এখানে লেখা যায় 20x প্লাস হচ্ছে এটা এভাবে লেখা যায় 20x মাইনাস 39 প্লাস হচ্ছে 4,
ডিভাইডেড বাই হচ্ছে এত, তাহলে এখান থেকে এটা লিখতে পারি হচ্ছে 20x মাইনাস হচ্ছে 35/4। আচ্ছা এটা লেখা যায় মূলত হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশনটা যেটা আসে সেটা হচ্ছে লিখতে পারি 20x মাইনাস 35 ডিভাইডেড বাই হচ্ছে 4 এটা। এখন এই অংশের সাথে কিন্তু আমি কি করেছি 4 × 1/4 দিয়েছি, 4 × 1/4 দিয়েছি, কারণ আমাকে এখানে তো মূল অংশটা আনতে হবে। এটা হচ্ছে আমার মূল, কারণ এটা কিন্তু আমি আদর্শ সমীকরণে নিয়ে যাওয়ার পরে আসছে। তো এখন তোমরা যেটা করবা সেখান থেকে মানগুলি বের করে ফেলো। এখন তুলনা করে মানগুলি বের করো যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমরা জানো হচ্ছে এখানে জানো হচ্ছে যে 0 0 শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তোমরা কিন্তু বলে নিও যে তোমরা কোনটা কি বের করছো। রাফসান আহমেদ লিখেছো a সমান, হ্যাঁ রাফসান আহমেদ লিখেছো এটা y সমান 1, ঠিক আছে। তারপর লিখেছো তাফিয়া তাসনিম স্যার একটু হার্ডই দিয়েছি, একটু কঠিনটা দিয়েছি, যেহেতু আজকে এটাই করাচ্ছি তো এটা এই জন্য এটা দিয়েছি। +1 লিখেছো, +1 39। আচ্ছা y এর মান হচ্ছে +1 হবে, y এর মান +1। আর এখান থেকে y মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক y সমান হচ্ছে 1 আর x সমান কত, যেহেতু x সমান এত, এখন x সমান এই টোটালটা, তাই না। x সমান যদি এই টোটালটা হয় তার মানে কি লিখতে পারি 20x মাইনাস 35 ডিভাইডেড বাই হচ্ছে 4 = 0 লিখতে পারো। তাহলে তোমরা পাচ্ছ এখান থেকে কত, তোমরা 39 কিভাবে পাও, 39 তোমরা কিভাবে পাচ্ছ, 20x সমান কত, 20x এত = 0, তাহলে x সমান হচ্ছে কত 35/20। কার কার 35/20 আসছে, 35/20 কার কার আসছে। তোমার এখানে নিশ্চয়ই 39 কিভাবে হয়, এখানে 1 ছিল না, একটা 1 ছিল, 1 থাকার কারণে কি এখানে যদি আমরা লসাগু করি এখানে তো দেখতেই পাচ্ছ কিভাবে আসছে, এই 35 আসলে এটা তুমি একটু ভালো করে মিলিয়ে দেখো। আর আমারও মিস্টেক হতে পারে স্বাভাবিক। নিম পাতা কি করতেছো তুমি, এখানে তোমরা -41 দিয়েছো কেন, -41 হবে না তো, কারণ উভয় পক্ষে তুমি সমান সমান, এইদিকে 1 যোগ করেছিলা, দেখো এখানে তুমি কি করেছো সূত্রে ফেলার জন্য y² - 2y + 1 দিয়েছো, এই প্লাস ওইখানেও দিয়েছো, ওই পাশে 1 দিয়েছো, মানে সমতা করার জন্য দুই পাশে আমি 1 যোগ করে দিয়েছিলাম, উভয় পাশে 1 যোগ করেছিলাম এই জন্য। তো যাই হোক y সমান এত আর x সমান এত, তাহলে স্থানাঙ্ক হচ্ছে y সমান হচ্ছে স্থানাঙ্ক a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার আসবে হচ্ছে 35/20, 35/20 আর একটা হচ্ছে 1, 35/20 আর একটা হচ্ছে 1, দেখো তো আসছে কিনা। এটাকে আরো ভাঙা যায়, এটাকে ভাঙলে 5 × 35 আমরা জানি, এটাকে আরো ভেঙে লিখে যায় কত 5 দিয়ে করলে 5 × 35 4 × 5 = 20 * 1 এভাবে লেখা যায়। এটা মানে হচ্ছে এটা, তো আমরা কিন্তু এটাও লিখতে পারছি आंसरটা, এটাও এটা মানে এটা লেখা যায়, ভেঙে লেখা যায়। তো তোমরা যারা 49 দিয়েছো তাদের উত্তরটা কিন্তু ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে এই ফরম্যাট থেকে করো তোমরা। আর উপকেন্দ্র তোমরা জানো কত a0, এখন a0 মানে কত, এর মান তোমরা জানো 4, তার মানে উপকেন্দ্র স্থানাঙ্ক হবে কত 1/40, 1/40। এখন 0 মানে কি y এর স্থানাঙ্ক 0 পেয়েছো, তাই না, উপকেন্দ্র স্থানাঙ্ক y, আচ্ছা 0 পেয়েছো। এখন পরটা স্যার আজকে এখন এলাম, আচ্ছা নিম পাতা মাত্র আসছো, তো পরে আসছো, কাজটা ভালো করে নেই, সব সময় চেষ্টা করবে সাথে সাথে, মানে সব সময় কাছাকাছি অবস্থানে থাকার চেষ্টা করবে, এত লেট করে আসলে তো হবে না। তারপরে s হচ্ছে 5x, হচ্ছে 5x - এত 0, হ্যাঁ যে 5x - হ্যাঁ এটা ঠিক আছে। হৃদয় লিখেছো 7/4, হ্যাঁ 7/4, x এর মানে এখন ঠিক আছে। স্যার একটা কোন ক্লাস এটা, আচ্ছা এটা হচ্ছে আমি সেকেন্ড ইয়ারের ক্লাস আছে হায়ার ম্যাথের, সো সেকেন্ড ইয়ারে হায়ার ম্যাথে কোন চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি, পরাবৃত্তের মধ্যে আছি। তো এটা গেল। এখন বলো তো, এখন আমাদের ছেদ বিন্দু, আমরা জানি যে অক্ষ এবং নিয়ামক রেখা ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করো। অক্ষ এবং নিয়ামক রেখা ছেদ বিন্দু স্থানাঙ্ক কত জানি, -a0, আমরা এটা জানি না, -a0, তাহলে এটা কত আসবে, তাহলে -1/4 0 হয়ে যাবে না, এটা -1/4 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হবে। এখন আমাকে নিয়ামক রেখা সমীকরণটা দেখাও, নিয়ামক রেখা সমীকরণ এখান থেকে কি পাবে, জাস্ট নিয়ামক রেখা সমীকরণ বের করো। নিয়ামক রেখা সমীকরণটা কি আছে সেটা বলো আমাকে। আমরা জানি এই ক্ষেত্রে নিয়ামক রেখা সমীকরণ কি জানি, আমরা নিয়ামক রেখা সমীকরণ জানা হচ্ছে y + x + না y +, বলো তো আমাকে। এই ক্ষেত্রে আমরা নিয়ামক রেখা সমীকরণ কি জানি, x + a সমান কত জানি, 0 জানি। তাহলে আমাকে বলো এটা সমীকরণটা কি আসে একটু দেখি তো আমরা দেখে ফেলি এটা সমীকরণটা কি আসে।
তো আমরা দেখি এটা সমীকরণটা। স্যার এটা কোন ক্লাস? আচ্ছা আমি মাত্র জারিফ হাসান মাত্র আসলে হবে না, ক্লাসের টাইম 9:30। তোমরা জানো যে 9:30 আমাদের ক্লাস থাকে, সো তোমরা 9:30 প্রতিদিন অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। লেট করে আসলে তো কিছুই বুঝবে না, কিছুই মাথায় ঢুকবে না, একদম অনর্থক আশা। আচ্ছা দেখো, এত x প্লাস এর সমান এত পেয়েছি, তাহলে আমাদের x মানে কত দেখো তো 20। x মাইনাস হচ্ছে x বলতে কোনটা? এটা আমি কিন্তু আবারও বলছি, x এর অধীনে যতগুলি থাকবে প্লাস মাইনাস আকারে সবটুকু অংশই হচ্ছে x এর, এটা ক্যাপিটাল অংশের অধীনে যাবে। এই স্মল x এর অধীনে যতগুলি অংশ থাকবে সব হচ্ছে ক্যাপিটাল x এর সমান হবে। ক্যাপিটাল x সমান আমরা ধরবো, তাহলে 35 ডিভাইডেড বাই কত আছে 4 ডিভাইডেড বাই 4 প্লাস কত আর এর সমান কত আমরা জানি 1/0। এখন এটাকে মিডল টার্ম করলে তোমরা হয়ে যাবে, এটার মিডল টার্মটা করলেই হয়ে যাবে। সো এটা আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা করে নেবা। আর ক্লাস আমরা এটা শেষ করি তারপরে আসি। আচ্ছা ভাই এটা কি অ্যাডমিশনের জন্য? না এটা অ্যাডমিশন, তবে তুমি যদি এটা পড়ো তাহলে অ্যাডমিশন লাগে না, তাহলে এটা অনেকটা তোমার অ্যাডমিশনের জন্য অফকোর্স এটা কাজে লাগবে তোমার, কারণ আমি যা পড়াচ্ছি বেসিক জিনিসগুলি পড়াচ্ছি তোমাদের। আচ্ছা এখন নিয়ামক রেখা সমীকরণ যদি যায় তাহলে আমাদের কি স্পর্শকের সমীকরণটা কি হবে বলো? স্পর্শকের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি জানি আমরা? শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমরা কি জানি বলো আমাকে? আমরা কিন্তু জানি যে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কত জানি? y = 0 জানি। এই ক্ষেত্রে আমরা কি জানি যে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ সেটা জানি হচ্ছে y = 0। তো y = 0 মানে y সমান কত? তাহলে y মানে তো y সমান হচ্ছে y - 1। এই y মানে কি? এটা তো ক্যাপিটাল y এর অংশ, এই টোটালটা কিসের অংশ? ক্যাপিটাল y, তার মানে y - 100, তার মানে হচ্ছে y সমান কত 1। এটাই হচ্ছে আমার সমীকরণ, y সমান 1 এটা সমীকরণ, বা y - 1 = এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কত 4a। এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আছে? 4a মানে কত হচ্ছে 4 × 1/4 সমান কত হচ্ছে 1। বাস এটা হবে উপকেন্দ্রিক লম্বের। আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক সমীকরণটা। অক্ষরেখার সমীকরণ কত হবে? তোমরা মনে হয় অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছ, সো দেখতে পাচ্ছি স্যার বুঝি নাই। তুমি হয়তো, তোমাকে আমি মনে হয় অনেকক্ষণ মাত্র দেখেছি। তুমি যদি মাত্র এসে থাকো তাহলে তো আমরা ক্লাসে কিছুই বুঝবো না, তাই না? আমাদের প্রথম থেকে ক্লাসে জয়েন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আর আজকে দেখো আমি টোটাল ক্লাসটাই কিন্তু নিয়েছি শুধুমাত্র প্যারামিটার নির্ণয়ের জন্য। আসলে ক্লাসটা আমি যদি শর্ট করে নিতাম, আমি যদি উপর পড়ায় যেতাম তাহলে একদিনে শেষ করে ফেলতাম, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে তোমরা যাই পড়ো না কেন অল্প বলার জন্য বুঝতে পারো। সো এই রিলেটেড যেগুলো করা হয়েছে এখান থেকে আশা করি তোমরা পরবর্তী যে অংশগুলি আছে, তার মানে প্যারামিটার নির্ণয়ের যতগুলি সমস্যা আছে সবগুলো করে নেবা। পরবর্তী হোমওয়ার্ক দিবে, অবশ্যই তোমরা আমাকে হোমওয়ার্ক সাবমিট করবা। যদি তোমরা হোমওয়ার্ক না দাও পরবর্তী ক্লাস আমি নেব না। সো তোমরা সবাই যারা ক্লাস করেছো আমার, তারা পরবর্তী দিনে প্যারামিটার নির্ণয়কৃত সমস্যা অন্তত 10টা, কমপক্ষে 10টা ম্যাথ করে বা আচ্ছা কমিয়ে দিচ্ছি 5টা করে ম্যাথ করে তোমরা আমার পেজে আমার গ্রুপে তোমরা শেয়ার করবা। সবাই 5টা করে প্যারামিটার সম্পর্কিত সবগুলি, মানে একটা সমীকরণ থেকে জটিল অবশ্যই তোমরা নরমাল একটা করবা, নরমাল জটিল করবা 3টা, সাধারণ একটা হচ্ছে একদম সহজ টাইপের, একটা একটু কঠিন টাইপের, আর একটা হচ্ছে একটু হার্ড টাইপের। এরকম ভাবে প্যারামিটার নির্ণয় একদম A to Z প্যারামিটার যেগুলো আমি করিয়ে দিয়েছি একদম সব। সেখানে শীর্ষবিন্দু থাকবে, উপকেন্দ্র থাকবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থাকবে, নিয়ামক রেখা সমীকরণ থাকবে, অক্ষরেখা সমীকরণ থাকবে, উপকেন্দ্রিক সমীকরণ থাকবে, শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ থাকবে, অক্ষ নিয়ামক রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক থাকবে, উপকেন্দ্রিক ফোকাস দূরত্ব থাকবে বা ফোকাস দূরত্ব অথবা উপকেন্দ্রিক দূরত্ব। A to Z থাকতে হবে কমপক্ষে 5টা এর পরের দিন গ্রুপে শেয়ার করবা সবাই। যদি তোমরা শেয়ার না করো, তোমরা যদি ক্লাসে রেসপন্স না করো, তাহলে কিন্তু আমি ক্লাস নেব না তোমাদের, কারণ এইটা তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমি বুঝতে পারবো। তোমরা সবাই হোমওয়ার্ক সাবমিট করবে আমার গ্রুপে সবাই, অর্থাৎ আগামীকালের মধ্যে, আগামীকাল রাত 10টার মধ্যে, তোমরা রাত 10টায় না, আমি ক্লাসে লাইভে যাওয়ার আগে অর্থাৎ দুপুরের আগে তোমরা ন্যূনতম 5টা প্যারামিটার সম্পর্কিত ম্যাথের সমাধান গ্রুপে শেয়ার করবে সবাই। কোন গ্রুপে শেয়ার করবা? আমাদের কিন্তু 2টা গ্রুপ আছে, 3টা গ্রুপ আছে, তাই না? একটা গ্রুপকে শুধুমাত্র তোমরা শেয়ার করবা কিসের জন্য জানো? একটা গ্রুপকে ইউজ করবে শুধুমাত্র তোমরা মানে সাবমিট করার জন্য। আচ্ছা তোমরা এই গ্রুপে, মেইন গ্রুপে শেয়ার করো, তাহলে সবাই উপকৃত হবে, যারা দেখবে তারা উপকৃত হবে। সো যাই হোক, আমরা আজকে আর ক্লাসটা নেব না, আজকে আমরা এই পর্যন্ত ক্লাসে শেষ করবো। এর পরের দিন আমরা যেগুলো করবো, এরপরের দিন আমরা অন্য টাইপের ম্যাথগুলো সমাধান করবো। আজকে শুধুমাত্র প্যারামিটার সম্পর্কিত। সো সবাইকে ধন্যবাদ পুরো ক্লাসটা থাকার জন্য, যারা লাস্ট পর্যন্ত থেকেছো। পরবর্তী ক্লাসে জয়েন করবে এবং এর আগে অবশ্যই তোমরা ক্লাস হোমওয়ার্কটা সাবমিট করবা।